আপনাদের যদি গত দিনের কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারেন। লাস্ট লেকচারে আমাদের সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন অ্যালগরিদম নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। ওইটাতে যদি কোনো কোয়েরি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আছে কোনো প্রবলেম ওটাতে? দেখছিলেন? হ্যালো, শুনতে পান আমাকে? না স্যার, দেখতে পারি নাই। ভার্সিটিতে মিড এক্সাম চলছিল। দেখলে ভালো হতো আসলে, কেননা এই অ্যালগরিদমটা বেশ একটু কমপ্লেক্স, ক্রিটিক্যালি বলা যেতে পারে। আজকে যেটা দেখাবো এটা দেখলে খুব ভালো হতো। তো যাই হোক, আপনারা দেখেন, আমি এটা শুরু করি। আমাদের আজকে যেটা টার্গেট সেটা হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। আসলে এই মাল্টি লেয়ার পারসেপ্ট্রন অ্যালগরিদমের উপরেই পুরো ডিপ লার্নিংটাই দাঁড়িয়ে আছে। তো ডিপ লার্নিং এর যে এত আমরা কথাবার্তা শুনি, আসলে এটার ভেতরে যে অ্যালগরিদমটা কাজ করে সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। এখন একেবারে কি অ্যালগরিদমের ডিটেলস পর্যন্ত বলবো না ওপর দিয়ে যাব? আপনারা যেটা বলবেন আমি সেটাই করবো। বলেন কি করলে ভালো হয়? স্যার ডিটেলস স্যার। স্যার একটু ডিটেলস বলেন, তা নাহলে স্যার ডিটেলস। আমাদের তো পাইরোর কোনো নলেজ তো নাই স্যার, একটু বললে ভালো হয় স্যার। ঠিক আছে, অসুবিধা নাই। ডিটেলস মানে হচ্ছে এটা খুবই ডিটেলস, মানে একেবারে অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় সেই পর্যন্ত। হম, আমি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করেছিলাম বহু আগে, গত 2004 সালের দিকে। এই যে যেটা এখন দেখাবো, মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, আমার বিএসসি থিসিসে। তো স্যার মূলত এই হ্যাঁ, শুরুর আগে একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। স্যার আমাদের এক্সাম মডিউলে 6 এর টাইমটা কি এক্সটেন্ড করার সুযোগ আছে স্যার? মানে এখনো ওপেন করা আছে, আমি এখনো ব্লক করি নাই এগুলো, মানে ওগুলা অ্যাকসেপ্টেন্স বন্ধ করি নাই। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখুন, আমি আপনাদেরকে যে পর্যন্ত বলেছিলাম যে আমাদের সিঙ্গেল লেয়ারে কি প্রবলেম ছিল। সিঙ্গেল লেয়ারে যেটা প্রবলেম ছিল যে আমরা যদি আমাদের লিনিয়ার ডিসিশন বাউন্ডারি দিয়ে কোনো প্রবলেমকে সলভ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই সেটাকে সলভ করতে পারছিলাম। বাট সেটা এই যে এরকম যদি কোনো সলিউশন আমাদের লাগে, দেন উই ক্যান সলভ ইট থ্রু এ সিঙ্গেল নিউরন। কারণ সিঙ্গেল নিউরন শুধুমাত্র একটাই ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারে এবং সেটা লিনিয়ার, জাস্ট লাইক দিস। বাট আমরা যদি আমাদের প্রবলেম গুলো একটু ডিফারেন্ট টাইপের হয়, যেমন ধরেন এইরকম একটা প্রবলেম, এটা নতুন চ্যাপ্টার শুরু হলো আজকে, হ্যাঁ, একটু ভালো মতো খেয়াল করেন। ধরেন এই লেভেলের একটা প্রবলেম, দেখেন এই যে লিমিটেশনটা কি ছিল, যে ধরেন এইরকম একটা প্রবলেম যেটা হচ্ছে এইটা আর এইটা একটা গ্রুপের মেম্বার, এই দুইটা হলো একটা গ্রুপের মেম্বার। তাহলে একটা যদি আমি বাউন্ডারি দিই তাহলে এইটা দিয়ে হয়তো এইটাকে সেপারেট করা যাচ্ছে, বাট এই দুইটা তো একসাথে থেকে যায়। কি বোঝা গেল? আবার যদি জি এইদিকে স্যার। দিই তাও হয় না, কোনোভাবেই কিন্তু এটা সলিউশন হয় না একটা ডিভিশন বাউন্ডারি দিয়ে। আপনাকে যদি সলিউশন করতে হয় তাহলে কি করতে হবে? আমি পেইনটা ওপেন করি, দেখেন আমরা যদি এইরকম একটা এক্সাম্পল দেখতে যাই, এই তো ধরেন এইখানে একটা আমাদের গ্রুপ আছে, এই দুইটা একই গ্রুপের মেম্বার, আর এই দুইটা হচ্ছে আরেকটা গ্রুপের মেম্বার। আপনি যদি এখন একটা ডিভিশন বাউন্ডারি দিয়ে এটাকে সলভ করতে চান, যদি এখানে একটা ডিভিশন বাউন্ডারি দেন, আলটিমেটলি ক্রস কি হবে? দিব। এটা সম্ভব না, তাই না? আপনি যদি এই দিকে দেন তাও হবে না, এই দিকে দিলেও আসবে না, এখানে দিলেও হবে না। আসলে এখানে একটা ডিভিশন বাউন্ডারি দিয়ে সলিউশন করার কোনো ওয়ে নাই। তা আমরা এখানে কি করব? আমাদের একটা নোড নিব, খেয়াল করেন, এই নোডের কাজ হবে, মানে এই নোডের এটা আউটপুট, এই নোডের কাছে একটা ব্ল্যাক দিয়ে আঁকাই সুবিধা হবে। এখানে আমরা একটা নোড নিব, এই নোডের যে আউটপুট এইটা, তো এখানে কিছু ইনপুট থাকবে, ইনপুট ইচ্ছা মতো হতে পারে, আমরা এখানে ডট ডট দিয়ে সেটাকে প্রকাশ করতে পারি। আচ্ছা, এর মধ্যে ইনপুট কিছু থাকলো, ওকে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে কি বের হবে? ধরলাম আমি হচ্ছে এরকম একটা ডিভিশন বাউন্ডারি পাইলাম। আমরা আরেকটা নোড নিব এখানে,
এই নোডের একটা আউটপুট থাকবে, বুঝতেছি না, দেখি আগে। তারপরে হচ্ছে এই নোড থেকে কিন্তু আরেকটা ডিসিশন বাউন্ডারি বের হবে, ঠিক আছে? ডিপ লার্নিং ঢুকছে তো, মাইক্রোফোনটা অফ করলে করতে ঝামেলা হবে, হবে। হ্যাঁ, মিউট করে কথা বলেন প্লিজ। আচ্ছা, এবং এখানে যে দুইটা ডিসিশন বাউন্ডারি আপনি বলছেন যে হয়ে যাবে, এটা হয়ে গেল কিন্তু, তাহলে আমরা কি বলতে পারবো? এই রিজনের মধ্যে একটা গ্রুপ, রিজনের বাইরে আরেকটা গ্রুপ। তো এই যে এটাকে যে রিজন হিসেবে আমরা কনসিডার করব, আমাদের এটা এই দুইটা ডিসিশন বাউন্ডারি কিন্তু একসাথে কনসিডার করতে হবে। এই একসাথে কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আর একটা নোড নিতে হবে। এই নোডের কি হবে কাজ? এই নোডের কাজ হচ্ছে কম্বাইন করা। এখান থেকে, হ্যাঁ, কম্বাইন করা, এই এবং এইখান থেকে একটা আউটপুট বের। আলটিমেটলি যখনই আমরা কম্বাইন করব কি হবে? এইটার মধ্যে একটা রিজন কনসিডার করবে। খেয়াল করেন, এই প্যাটার্নের জন্য এটা আর এইটার জন্য হচ্ছে এটা। খেয়াল করেন এখানে কমন রিজন কোনটা? কমন রিজন হচ্ছে, হ্যাঁ, এই যে এতটুকু পোর্শন, এতটুকু পোর্শন গুলা কমন। অন্যগুলা দেখেন, অন্যগুলো কিন্তু সিঙ্গেল। এই দুই এই এতটুকু এরিয়ার মধ্যে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? রিজনটা কিন্তু, হ্যাঁ, এইটা হচ্ছে রিজন, এইটা হচ্ছে আলটিমেটলি এই গ্রুপের মধ্যে একটা, এই এরিয়ার মধ্যে একটা গ্রুপ, আর এরিয়ার বাইরে একটা গ্রুপ। তো যখন এরকম রিজন হবে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কনভেক্স হাল। যখন একটা ডিভিশন বাউন্ডারি হয়, যখন আমরা একটা নোড দিয়ে একটা বাউন্ডারি পাই, যখন একটা বাউন্ডারি পাই তখন এর নাম হচ্ছে ডিভিশন বাউন্ডারি। এটা হলো যখন আমরা এরকম কোন রিজন পাই, এরকম কোন জিনিস পাই আমরা, এটাকে বলা হচ্ছে, এই জায়গাকে এটাকে বলা হচ্ছে কনভেক্স হাল। হাল বা কনভেক্স রিজন। আমি কি বুঝাতে পারলাম? স্যার রিজিয়নের মধ্যেও তো আরো দুইটা পার্টিশন আছে, রিজন দুইটারও তো মানে আবার। এরিয়া, রিজন মানে এরিয়া, ওকে? জি আপনি স্যার। দুইটা বাউন্ডারি দিয়ে একটা এরিয়া তৈরি করলেন, এটাকে বলা হচ্ছে রিজন বা কনভেক্স হাল। আর এটা কোনো এরিয়া না, জাস্ট একটা বাউন্ডারি। বাউন্ডারির এপাশে একটা, পাশে একটা। এখন এখানে কথা হলো যে এখানে কিন্তু আমরা মাল্টি লেয়ারে কনসিডার করে ফেললাম। এখন লেয়ার মানে কি? লেয়ার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা লেয়ার, আর এইটা হচ্ছে আরেকটা লেয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি লেয়ার দুই 1, লেয়ারের। হ্যাঁ, আর এইটা হচ্ছে লেয়ার 2। বোঝা গেল? এই এটা হচ্ছে লেয়ার 1, এটা হচ্ছে লেয়ার, দিস ইজ মাল্টি লেয়ার। এটা হচ্ছে মাল্টি লেয়ারের কেবল দুইটা লেয়ার দিয়ে হলো। এখানে কিন্তু আরো লেয়ার তৈরি করা সম্ভব। কিভাবে হতে পারে আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে কনসিডার করতে হবে, সেটা একটু বলি। সেটা হলো, একটু স্টেপ করি, এমএলপি। দেখেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে কনসিডার করতে হবে, সেটা হলো যে আমরা এর আগে যে কাজটা করলাম সেটা কিন্তু স্টেপ ফাংশন তৈরি করেছিলাম, তাই না? এরকম আমরা স্টেপ ফাংশন তৈরি করেছিলাম। কি ছিল স্টেপ ফাংশনে? আমাদের যেটা ছিল, আমরা সেশন এরকম হোল্ড করে, দিয়েছেন।
হ্যাঁ, একটা থ্রেশহোল্ড পর্যন্ত, একটা থ্রেশহোল্ড লেভেল ছিল, ওই থ্রেশহোল্ড পর্যন্ত হচ্ছে আমাদের এইটা ছিল টি, মানে থ্রেশহোল্ড, আর এইটা ছিল আমাদের জিরো ভ্যালু, আর এইটা হচ্ছে ওয়ান ভ্যালু, তাই তো? আমাদের কি করতাম, আমরা আমরা হচ্ছে এই যে, এই আমাদের থ্রেশহোল্ডিং ফাংশনটাকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা যখন মাল্টি লেয়ারে যাব, প্রবলেমটা কি এটা একটু বলি। প্রবলেমটা লেয়ারও হচ্ছে, বাড়বে, মানে হ্যাঁ এখানে ডিসিশনের এখানে লেয়ার বাড়বে। হ্যাঁ, সমস্যাটা কি এখানে বলি, এটা হলো একটা মাল্টি লেয়ার। দেখেন এখানে আগে কিন্তু ছিল, এখানে আমরা যে এক্সাম্পলটা দিলাম এটা ছিল 2 লেয়ারের, এখানে কি দেখাচ্ছে, এটা কিন্তু 3 লেয়ারের, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। এখন দেখেন এখানে যে ইনপুটটা দেওয়া হচ্ছে, এই ইনপুটটা এখানে ক্যালকুলেশন করে আউটপুট বের হচ্ছে কিভাবে, ওই যে আমরা ওয়েটেড সাম ক্যালকুলেশন করলাম সেরকম ক্যালকুলেশন করে বের হওয়ার পর এখানে কি আসছে, আইদার 1 or 0। তো এখানে কিন্তু সেই ইনপুটটা আবার ঢুকছে, ওয়েটেড সাম হয়েই ঢুকছে। তো এইখানে আপনার কিন্তু ভেরিয়েশন ইনপুটের কত ছিল, 0 থেকে 1 এর মধ্যে, কিন্তু সেটা আউটপুটে কত বের করছে, 0 আর 1। আমরা লিমিটেশন চলে আসলো না এখানে? আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পেরেছি? মানে এটা আগে ছিল 0 থেকে 1 এর রেঞ্জে, আর এখন হয়ে গেছে শুধু 0 আর 1, তাই তো? 0 আর 1, আগে ইনপুট ছিল 0 থেকে 1 এর রেঞ্জের মধ্যে, আর এখন হয়ে গেল আউটপুটটা 0 আর 1, যেটা পরের লেয়ারের জন্য ইনপুট হিসেবে কাজ করবে, মানে এখানে পাবে 0 আর 1। সেই 0 1 এর কি হচ্ছে, তার মানে মানে স্যার আগে স্যার ভেরিয়েশন, সিরিয়ালই ছিল, এরপর হচ্ছে কি প্যারালাল হয়ে গেছে আর কি, না এই না ধরনের কিছু। না 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 না, এখানে সিরিয়াল প্যারালালের বিষয় না, এখানে হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে টোটাল ভেরিয়েশন গুলো এখানে ইনপুট আকারে থাকতো, এখানে ক্যালকুলেশন করে বের হয়ে কি বের হচ্ছে, 0 আর 1 আউটপুট বের হচ্ছিল না গতদিন? জি স্যার। তো এখানে যখন ইনপুট আসছে 0 আর 1, তাহলে এ কিন্তু অনেকগুলা ভেরিয়েশন হারাইলো। তো এখানে কি ইনপুটের লেভেলটা কমে গেল না? জি 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 স্যার, দুইটা হয়ে গেছে। দুইটা হয়ে গেছে, এখান থেকেও তাই ঘটবে। তো আলটিমেটলি কি হচ্ছে, আমাদের এখান থেকে যে আউটপুটটা বের হচ্ছে সেটা মানে ভেরিয়েশন কমে গেলে কি হবে, ইনপুটকে তো রিপ্রেজেন্ট ভালোভাবে করা যাবে না, করা যাবে? না স্যার, ওই কারণে আমাদের এখানে সিগময়েডিয়াল আমাদের এখানে থ্রেশহোল্ডিং ফাংশনটাকে কিছুটা চেঞ্জ করতে হবে। এই থ্রেশহোল্ডিং ফাংশনটাকে আমরা চেঞ্জ করব। এটা পপুলার কিছু ফাংশন আছে, যেমন একটা হচ্ছে সিগময়েডিয়াল ফাংশন, এটা তো স্টেপ ফাংশন তাই না, এটা হচ্ছে স্টেপ ফাংশন, দুইটা স্টেপ, 0 আর 1। সিগময়েডিয়াল ফাংশনটা কি এটা আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে সিগময়েডিয়াল ফাংশন, দেখেন আমরা পাশাপাশি রাখি, এইটা হলো সিগময়েডিয়াল ফাংশন। সিগময়েডিয়াল ফাংশনটা কি, দেখেন এটা কিন্তু 1 আর 0-র মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু রেঞ্জ, এই যে পুরা রেঞ্জ চলে আসছে। কি বোঝা গেল? তার মানে জি স্যার। আপনি এখান থেকে যে আউটপুটটা পাবেন সেটা কিন্তু এখন আর 0 আর 1 না, 0 আর 1 এর মধ্যেকার একটা রেঞ্জ। কি বোঝা যায়? তা আমরা যখন এই মাল্টি লেয়ারে আসবো, তখন তো লেয়ার বাড়াচ্ছি, এটা কিন্তু একটা কনসেপ্ট। কিসের জন্য লেয়ার বাড়াচ্ছি সেটা আপনাদেরকে আমরা বলেছি, এই যে লেয়ার বাড়াইতে হবে, না হলে আপনার এই কিছু প্রবলেম যেগুলো আছে সেগুলোকে সলভ করতে পারবে না, কমপ্লেক্স লেভেলের প্রবলেমকে সলভ করতে পারবে না। আরেকটা হচ্ছে যে আমাদের আমরা স্টেপ ফাংশন দিয়ে করতে পারি, বাট রেজাল্ট ভালো নাও আসতে পারে, সেই কারণে আমাদের এখানে সিগময়েডিয়াল ফাংশন ইউজ করব। ঠিক আছে, সিগময়েডিয়াল ফাংশনের ইকুয়েশন যদি আপনি দেখতে চান, সহজভাবে একটু দেখাই। এটা হলো সিগময়েডিয়াল ফাংশনের ইকুয়েশন, ঠিক আছে, এটা হলো সিগময়েডিয়ালের ইকুয়েশন। স্টেপ ফাংশনটা স্যার লিনিয়ার ছিল, তাই তো? লিনিয়ার ছিল, এখন এটা এটাতে নন লিনিয়ার, ঘাত এটা নন লিনিয়ার, হয়েছে। এটা কিন্তু নন লিনিয়ার, হ্যাঁ, এবং এইটাকে আমরা লিখতে পারি সিগময়েডিয়াল, সিগময়েডিয়াল থ্রেশহোল্ডিং ফাংশন।
আর এটা হচ্ছে স্টেপ ফাংশন বা থ্রেশহোল্ড ফাংশন। কি বোঝা যাচ্ছে? এইটা হলো জি স্যার। মাঝের রেঞ্জটা কিন্তু ভ্যারি করবে, আর একবারে ওপরের দিকে আর নিচের দিকে হালকাভাবে থাকবে, এবং এটা কিন্তু আবার চেঞ্জ করা যায়। এখানে দেখেন, এইখানে কিছু ফিগার দেওয়া আছে, এই যে এইটা, এটা দেখেন, এইটা হলো, এই যে এইটা, এখানে দেখেন, এইখানে এটা হলো সিগমোইডাল ফাংশনের। তো আলটিমেটলি এখানে এই দেখেন C1 এর ভ্যালু 2 যখন, তখন ব্লু কালার, C1 এর ভ্যালু 0.5 যখন, তখন রেড কালার, আর C1 এর ভ্যালু যখন 1 তখন কিন্তু ব্ল্যাক কালার। এটা কিন্তু এই যে ভেরিয়েশনটা, আপনি ইচ্ছা করলে ভেরিয়েশনটা বাড়িয়ে দিতে পারেন, ভেরিয়েশনটা কমিয়ে দিতে পারেন। বোঝা যাচ্ছে? স্ট্রেচিং আর কি, মানে হ্যাঁ স্ট্রেচ হ্যাঁ, কন্ট্রোল আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু সেগুলাকে চেঞ্জ করতে পারবেন। এটা একটা সুবিধা এখানে আছে। আমি এটা দিয়ে দিই, ফিগারটা দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। কি ঠিক আছে? স্যার এই ফাংশন অ্যাপ্লাই করলে কি আমার শুধু 0 আর 1 নিবে না, সবই নিবে? 0 না, আর আবার 1 0 এর থেকে মধ্যে 1 এর মধ্যে রেঞ্জ দিবে, সবই নিবে রেঞ্জ এই দিবে, রেঞ্জে? সবই দিবে। হ্যাঁ, মানে আমার যে ইনফরমেশনের ঘাটতি ঘটছিল সেটা আর হবে না। সেটা হবে না। না, তো এখন কথা হচ্ছে যে আমাদের প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে আমরা সলিউশন করতে চাই। এই সলিউশন করার জন্য আমরা দুইটা জিনিস নিয়ে আসলাম। একটা হচ্ছে আর্কিটেকচারাল চেঞ্জ, যেখানে আমাদের মাল্টি লেয়ার পারসেপ্ট্রন থাকবে। এখানে কিন্তু তিনটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, লেয়ার বাড়াচ্ছি, এবং লেয়ার বাড়ানোর সাথে সাথে আমাদের যেটা ছিল যে ইনফরমেশন আউটপুট থেকে যেটা বের হচ্ছিল সেটা ভেরিয়েশন কমে যাচ্ছে, সেটার জন্য আমরা সিগময়েডাল ফাংশন ইউজ করছি। ক্লিয়ার? এই দুটো জানলেই চলবে, আমরা এই দুটা নতুন ভাবে নিয়ে আসছি। ওকে, এখন এই বইয়ে যে ইকুয়েশন দেওয়া আছে এটা দেখে বোঝা আসলে খুব মুশকিল, এটা হলো অ্যালগরিদমিক স্টেপ, এটা দেখে বোঝাটা মুশকিল। আমি একটু আরেকটা জায়গায় চলে যাব। স্যার প্রত্যেকটা নিউরন থেকে কি 2টা নোডই বের হবে? প্রত্যেকটা নিউরন থেকে 2টা নোডই কি বের হবে? এটা কি ফিক্স? না, তো ইচ্ছা মতো ভ্যারি করতে পারি, দেখাচ্ছে, থাকেন। কি ব্যাপার, এটা ওপেন হয় না কেন? একটা মনে হয় পিডিএফ এ কিছু সমস্যা আছে। এখানে এই যে এখানে যে এক্সাম্পলটা দেখছেন, আমরা এটা দেখবো, এটা কিন্তু ইকুয়েশন, হ্যাঁ, যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি আপনাদের। আমি যতখানি আপনারা নিতে পারেন আর কি, আমি ততখানি বোঝানোর চেষ্টা করবো, অন্তত থিমটা বুঝতে হবে। এইটা দেখেন, এখানে কিন্তু এইটা হলো অরিজিনাল ফিগার। আমরা যদি এখানে চলে যাই, আমরা আরেকটা পেইন্ট তৈরি করি, এটা দেখেন, এখানে দেখেন, এই যে এইটা কিন্তু ডট ডট ডটেড, তার মানে এখানে নাম্বার অফ নোড বাড়তে পারে ইচ্ছা। ঠিক আছে, এখন একটু বলি, খেয়াল করেন, এখানে তো তিনটা লেয়ার। ফার্স্ট লেয়ারটাকে বলা হয় ইনপুট লেয়ার। মাঝের লেয়ারটাকে বলা হয় হিডেন লেয়ার। আর এই যে আউটপুটে যেটা দেখছেন সেটা হচ্ছে আউটপুট লেয়ার। তিনটা লেয়ার কিন্তু, ঠিক আছে, তিনটা লেয়ার। এখানে ইনপুট লেয়ারে কিন্তু কোনো ক্যালকুলেশন হয় না। ইনপুট লেয়ারে কোনো ক্যালকুলেশন হচ্ছে নাকি? শুধু তো আপনি এখানে ইনপুট দিচ্ছেন। যেমন আপনি ধরেন একটা বিট প্যাটার্ন এখানে ইনপুট দিলেন, ওই যে P1 এর মতো কতদিন, ধরেন যে চারটাই নোড, তাহলে 0 0 0 0 বা 0 0 0 1। এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নাই, এই নোড গুলা ইনপুটে যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, কিন্তু এই জায়গায় এসে কিন্তু ওয়েট তৈরি হবে, তাই না? জি স্যার। আমি এখানে কিন্তু ওয়েট থাকবে এবং ক্যালকুলেশন গুণ করে এখানে আসবে। তো এখানে যে ওই যে ওয়েটের ক্যালকুলেশন গুলো কিন্তু এখানে হবে, তাই তো? এখানে কিন্তু হচ্ছে না। এখানে দুইটা অ্যাক্টিভ লেয়ার, এখানে কিন্তু অ্যাক্টিভ লেয়ার কিন্তু দুইটা, টু অ্যাক্টিভ লেয়ার্স, হিডেন এবং আউটপুট। ইনপুট কিন্তু কোনো এখানে অ্যাক্টিভ লেয়ার না,
কেননা ইনপুটের যে নোড গুলা সেগুলো কিন্তু কোনো ক্যালকুলেশনে অংশগ্রহণ করছে না। কি দেখে তো বুঝতে পারছেন? কারণ এখানে তো কোনো ইন্টারনাল নোডই নাই, ক্যালকুলেশন অংশগ্রহণ করবে কি? এই দুটো অংশগ্রহণ করবে। জি স্যার, একটা নোড হ্যাঁ, জাস্ট ওকে ইনপুটটা দিতেছে। হ্যাঁ, দুইটা অ্যাক্টিভ লেয়ার কিন্তু এখানে আছে, হিডেন আর আউটপুট। দেখতে তিনটা, কিন্তু আসলে দুইটা অ্যাক্টিভ লেয়ার। কোন কোন বইতে এভাবে রিপ্রেজেন্ট করা হয়, কোন কোন বইতে আবার এটাকেও ধরে নেওয়া হয়। তো ম্যাক্সিমাম বইতে কিন্তু এই ইনপুট লেয়ারের ক্যালকুলেশন থাকে না, থাকে আউটপুট এবং হিডেন লেয়ারে। তার মানে এই দুটাকে ক্যালকুলেশন করছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে হিডেন নামটা দিলাম, ইনপুট এবং আউটপুটের মাঝে যতগুলো লেয়ার থাকবে সব হিডেন লেয়ার, হিডেন 1, হিডেন 2, হিডেন 3 এভাবে চলবে। বুঝা গেল? হিডেন লেয়ার এরকম মাল্টিপল লেয়ার থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখন আমরা এই অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করছি এইটা দিয়ে। একটু খেয়াল করুন, দেখেন আমি বুঝাতে পারি কি। দেখেন, আচ্ছা দেখেন, একটু ভালো মতো খেয়াল করেন। আমাদের তো কিছু প্যাটার্ন থাকবে, তাই না? ধরেন এই যে P1, P2, P3, গতদিন P8 পর্যন্ত দেখলাম। ওইখানে 3টা বিট ছিল। তো যদি 3টা বিট থাকে তাহলে এখানেও 3টা বিট থাকবে। এখানে যদি 200টা বিট থাকতো P1 এর, তাহলে কিন্তু এখানে ইনপুট লেয়ারের নোট কটা হবে? 200টা। 200টা। বুঝা স্যার গেল? নোটটা মানে কি বের হইতেছে যে ধরেন P1 একটা প্যাটার্ন, প্যাটার্ন 1 এর ভ্যালু হচ্ছে এরকম আছে 1 0 1 0 0 0 ডট 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 এভাবে চলছে। এই নাম্বার অফ বিটের সংখ্যা 200, তাহলে এখানে কতগুলো থাকবে নোট? 200টা। 200টা, 200 মানে 200টা। 200টা অ্যান্টেনার মতো বের হবে। হ্যাঁ, 200টা এখানে ইনপুট দিতে হবে, আসবে, তাই তো? জি স্যার, বুঝতে পারছি। কারণ এখানে কি করতে হবে, আলটিমেটলি আমাদের আগের মতোই এইখান থেকে ইনপুটটা এখানে ঢোকাইতে হবে, তো তাই না? এখানে ঢোকাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন কি করব। এখানে ইনপুটটা যখন আসলো, এই নোডের কাজ কি? এই নোডগুলোর কাজ হচ্ছে কিন্তু এখানকার ইনপুট গুলাকে জাস্ট, এখানে দেখেন এটা কিন্তু ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। এই নোডের সাথে এই হিডেন লেয়ারের প্রত্যেকটা নোড কিন্তু কানেক্টেড, দেখতে পাচ্ছেন? এটার সাথে এটা একটা, এটা একটা, এটা একটা, এটার সাথে এটা একটা, এটা একটা, এটা একটা, এটার সাথে এটা একটা, এটা একটা, এটা একটা, এটার সাথে সবগুলোর সাথে সবগুলা কানেক্টেড কিন্তু এই দুই লেয়ারের, মানে স্যার তাই তো? প্রত্যেকটা এক একটা বিট। হ্যাঁ, ফুললি কানেক্টেড নেটওয়ার্ক এটা। তাহলে স্যার ইনপুট যে আমরা যে একটা যে দিতেছি তার মানে তো একটা বিট ঢুকবে শুধু এট এ টাইম। আমি বলি দেখেন কি হচ্ছে। এখানে ঢুকলো 1, তাই তো? এর জি কাজ স্যার। হচ্ছে এই 1টা এই নোড দিয়ে, এই কানেকশন দিয়ে এর কাছে দেওয়া, এই কানেকশন দিয়ে এর কাছে দেওয়া, এই কানেকশন দিয়ে এর কাছে দেওয়া। তার মানে এই নোডের সবগুলা আউটপুট কিন্তু সবার কাছে চলে যাচ্ছে, দেখছো তো? জি স্যার, বুঝতে পারছি। এভাবে এবং সবগুলোর কম্বিনেশন চলে যাবে হ্যাঁ, এবং হচ্ছে হিডেন এই লেয়ারে। প্রত্যেকটা কানেকশনের একটা করে কিন্তু আবার ওয়েট আছে, ছিল তো? জি স্যার। হ্যাঁ, সেই ওয়েটটাকে আমরা কি লিখছিলাম গতদিন? W W W0 W1। আচ্ছা, আমরা একটু কাজটা সহজ করার জন্য কি করতে পারি, এই নোটটাকে আমরা হচ্ছে আই লেয়ার, মানে এই লেয়ারটাকে আই লেয়ার, এই লেয়ারটা হিডেন লেয়ারকে আমরা হচ্ছে জে লেয়ার, আর আউটপুট লেয়ারটাকে আমরা হচ্ছে কে লেয়ার ধরলাম। বোঝা যাচ্ছে? আই জে কে, ঠিক আছে? তাহলে এখানকার যে কানেকশন ওয়েটটা হবে সেটা হচ্ছে ডাব্লিউ আই জে। স্যার কিছুক্ষণ আগে যে তাহলে আপনি বললেন যে একটা ইনপুট নেওয়ার পরে দুইটা বের হচ্ছে মানে বাইনারি 0 এবং 1 হয়ে যাচ্ছে, ওটার সাথে এটা কি কোনো রিলেশন আছে? না। ঠিক আছে। আচ্ছা, আর হিডেন আর আউটপুট লেয়ারের ওয়েটটাকে আমরা কি হিসেবে ধরবো? ডাব্লিউ জে কে। হ্যাঁ, আর এখানে একটা নতুন ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড কিন্তু অ্যাডাপ্ট হবে। বোঝা যাচ্ছে? ওই জন্য এখানে আমরা হিডেন লেয়ারের থ্রেশহোল্ডকে ধরবো
ইউ এইচ জে। জে মানে হিডেন লেয়ার, এইচ মানে থ্রেশহোল্ড, ইউ একটা নর্মাল ভ্যালু, এখানে কোনো ভ্যালু নাই। এটা হচ্ছে হিডেন লেয়ারের থ্রেশহোল্ড। গতদিন কিন্তু থ্রেশহোল্ড বলেছিলাম যে অ্যাডপ্ট হতে পারে, কিন্তু আমাদের ওইখানে অ্যাডপ্ট করেছিলাম না, একটা ধরে নিয়েছিলাম 0.5, কিন্তু এখানে অ্যাডপ্ট করতে হবে, চেঞ্জ করতে হবে, জাস্ট লাইক ওয়েট। ঠিক আছে, হিডেন লেয়ারের ওয়েট হচ্ছে এইটা, Threshold. হিডেন লেয়ারের থ্রেশহোল্ড হচ্ছে এইটা, আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড ইউ এইচ কে। কি বোঝা যায়? জি স্যার। তার মানে ইনপুট লেয়ার এবং হিডেন লেয়ারের ওয়েট হচ্ছে WIJ, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের ওয়েট হচ্ছে WJK, হিডেন লেয়ারের থ্রেশহোল্ড হচ্ছে UHJ, আর আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড হচ্ছে UHK। ক্লিয়ার? এখন দেখেন, আমাদের কিন্তু এই চারটাকেই কি গতদিন আমরা কি করেছিলাম, ওয়েট গুলা চেঞ্জ করছিলাম, করে শেষে কি আমরা প্রিজার্ভ করলাম, ওয়েটটাকে প্রিজার্ভ করেছিলাম না? ওই ওয়েটের সাথে যে কোনো ইনপুটকে গুণ করলেই কিন্তু রেজাল্ট দিচ্ছিল। এখানে আমাদের কি করতে হবে, এই ওয়েট গুলা এবং থ্রেশহোল্ড, এই চারটা জিনিস কিন্তু সেভ করতে হবে। কি বোঝা যায়? স্যার লাইনটা আরেকবার বলেন। হ্যাঁ, স্যার লাস্ট লাইনটা আরেকবার বললে ভালো হয়। এটা হচ্ছে যে আমাদের এই চার এই এই ইনপুট এবং হিডেন লেয়ারের কানেকশন ওয়েট, হিডেন এবং আউটপুট লেয়ারের কানেকশন ওয়েট, হিডেন লেয়ারের থ্রেশহোল্ড এবং আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড, এইটাকে সেভ করতে হবে পরবর্তীতে কাজ করার জন্য। এটা ইমপ্লিমেন্টেশনের জন্য যতখানি পারেন বোঝেন, ঠিক আছে? কারণ এটা আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে না, কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে। এবার দেখেন, আমরা কাজ শুরু করলাম, এখানে 15টা ইকুয়েশন আছে, প্রত্যেকটা ইকুয়েশনের কাজ অন্তত ফ্লোটা বুঝলেও চলবে। দেখেন, আমরা হচ্ছে এই যে নেট এজে মানে হচ্ছে এই নোড গুলাতে ক্যালকুলেশন হবে কিরকম, ওই যে প্রত্যেকটা লাইনের ওয়েট এবং তার করসপন্ডিং ইনপুট WIJ, এবং এটা হচ্ছে OAI, মানে এখান থেকে যে ইনপুটটা আসছে, ধরেন এই নোডে কি আসছে ইনপুট এবং তার করসপন্ডিং ওয়েটের গুণ, প্লাস এই নোড থেকে যেটা আসছে এই যে এইটা ইনপুট এবং তার করসপন্ডিং ওয়েটের গুণ, প্লাস এই নোড থেকে যেটা আসছে ইনপুট করসপন্ডিং নোডের ওয়েট Wait. গুণ। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা নোডের কাছে এর কাছে যা আসছে সেইটা ক্যালকুলেশন করে নেট এজে, এখানে এই নোডের একটা ক্যালকুলেশন হবে, এই নোডের একটা ক্যালকুলেশন হবে, এই নোডের একটা ক্যালকুলেশন হবে। বোঝা গেল? যে কটা সে রিসিভ করবে সবগুলি এখানে ই করতে হবে। সবগুলাই, হ্যাঁ, একটা নোড ধরলেই চলবে, একটা নোড হিসাব করলে সবগুলাই পেয়ে যাবেন। এরপরে আমার এখানে থ্রেশহোল্ড, আমরা দেখেন গতদিন থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করছিলাম, 0.5 এর উপরে গেলে 1, নিচে আসলে কি ফলস, 0। এই 0. 0 আমরা এটা না করে যদি থ্রেশহোল্ডটাকে যোগ করে দিয়ে 0-র সাথে কম্পেয়ার করতাম, হতো না? হতো, হতো তো। কি বোঝা যায় নাই? স্যার হতো, এটা বুঝি না কিভাবে হতো, কারণ থ্রেশহোল্ডে তো একটা আমরা মান ধরে ওইটাকে সামনে রেখে আমরা কাজ করেছিলাম। তো এখন যদি আমরা আমি জিরোর বলি সাথে আমি বলি আপনার ক্যালকুলেশন করে রেজাল্ট পেয়েছেন ধরেন 0.3, তখন স্যার 0 আর 1 আসতো, আপনি 0 অথবা 1, হ্যাঁ আর এখন আপনি আরো আপনি কম্পেয়ার রেঞ্জ বেড়ে করছেন যাবে। 0.5 এর সাথে, তাই তো? আপনি এটা না করে 0.3 এর সাথে 0.5 যোগ করে 0.8 যদি 0-র সাথে কম্পেয়ার করেন, একই রেজাল্ট দিবে না? জি স্যার, ভ্যারিয়েশন বাড়বে। একই রেজাল্ট দিবে কিনা? এটাও যা এটাও তো তা, নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার। বুঝতে পারছি। জি হ্যাঁ, স্যার। তো এখানে যেটা হচ্ছে, এই যে থ্রেশহোল্ড আমরা যেটা র্যান্ডমলি ধরে নিলাম, অ্যাডপ্ট করতে হবে বললাম, তো এখানে যে ক্যালকুলেশনটা করলাম এই থ্রেশহোল্ডের সাথে এই যে এই কাজটা করছি, যোগ করে নিচ্ছি থ্রেশহোল্ডের সাথে। এই অ্যালগরিদম কিন্তু কমপ্লেক্স অ্যালগরিদম, অত সহজ না, হ্যাঁ, এটা বোঝা ঝামেলা আছে, যতখানি পারেন বোঝেন। তো এই ওয়েট, এখানকার যে ওয়েট, এই যে আমাদের যে ওয়েটের সাম প্রত্যেকটা নোডের, প্লাস ওই নোডের যে থ্রেশহোল্ড সেটার সাথে আমরা যোগ করে নিলাম, এই যে এটা জি ইউএইচ স্যার। যোগ করার পরে এইবার কিন্তু এখানে আমরা স্টেপ ফাংশন ইউজ করবো না, এখানে থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করছি, সরি সিগমোইডাল ফাংশন ইউজ করছি। এদিকে বুঝতে পারছেন?
এই যে 1 বাই কিছুক্ষণ এর আগে জন্য দেখালেন যে 1 সিগমা হবে, হ্যাঁ এটা 1 হবে, হ্যাঁ এখানে এটা 1 হবে, এর জায়গায় 1 হবে, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস k1 ইন্টু অ্যাক্টিভ জে। এখানে এই যে k1 দিয়ে কি হবে, k1 দিয়ে ওই যে ওই কার্ভটা কিন্তু শার্প বা আপনি ওই ইয়ে করতে পারবেন, ওই যে ফ্লেক্সিবল করতে পারবেন। আর অ্যাক্টিভ যে হচ্ছে যে অ্যাক্টিভ যে, যেটা এখনই ওয়েটের সাথে থ্রেশহোল্ডটা যোগ করে আসলো। তার মানে কি হচ্ছে, এখান থেকে তো কি বের হচ্ছে, আউটপুট বের হবে। এবার এই আউটপুট বের হয়ে প্রত্যেকটা নোডে কিন্তু চলে যাচ্ছে, খেয়াল করছেন? জি স্যার। তাহলে কি ঘটলো আমি একটু আপনাদের দেখাই তো, দেখেন তো এতক্ষণ পর্যন্ত কি হলো। স্যার এটার যে বের হইতেছে এটার তো ইনপুট পরবর্তী আউটপুটের হিসেবে কাজ করতেছে। থামেন শেষ করি। এই যে এখান থেকে বের হলো, হওয়ার পরে এখান থেকে ইনপুটটা এখানে আসলো, আসার পরে এখানে ক্যালকুলেশন হলো, তাই না? ক্যালকুলেশন হয়ে থ্রেশহোল্ড ক্যালকুলেশন করে এখান থেকে ইনপুটটা আবার কোথায় আসলো, এনোডে আসলো না? লেয়ারে আসলো। জি স্যার। ঠিক একইভাবে এখানেও কিন্তু সেই কাজটা হবে। এই নোডে কি আসছে, এই নোড থেকে ডাটা আসছে, এই নোড থেকে আসছে, প্রত্যেকটা কিন্তু WJK এর ভ্যালু আছে। তাহলে এখানেও কি হবে, এই নোডের জন্য সেকেন্ড নোডের ভ্যালু আগের প্রথমটার মতো, বুঝতে পারছি স্যার। একবারে সেম। এই যে WJK ও AI করার পরে আবার এখানকার থ্রেশহোল্ডের সাথে এই যে যোগ হবে, হওয়ার পরে এই যে এখানে কি, এখানে হলো এই যে সিগমোইডাল ফাংশন দিয়ে ক্যালকুলেশন হয়ে এখান থেকে আউটপুট বের হবে। তার মানে এখান থেকেও কিন্তু আউটপুট বের হচ্ছে। এ পর্যন্ত ক্লিয়ার তো? ক্লিয়ার স্যার। কোনো কোয়েরি থাকলে বলেন। এ পর্যন্ত কোয়েরি থাকলে বলেন, নাহলে স্যার পরে আমার যে যদি বলে তো সমস্যা হবে। ইনপুটে আমার স্যার 3 বিট ঢুকলো, মানে 4 বিট ঢুকলো। বুঝি নাই। আউটপুটে ইনপুট হিসেবে তো আমার 4টা বিট ঢুকলো, তাই না স্যার? এখানে যেহেতু 4টা নিউরন ইনপুট লেয়ারে। ইনপুট লেয়ারে যতগুলা নোড থাকবে ফিচারে, ততগুলা বিট থাকবে, ততগুলা নোড থাকবে এখানে। এখন আউটপুটে স্যার আমার 3টা বিট বের হলো। আউটপুটে এটা ক্লাসের উপরে ডিপেন্ড করছে, আপনার কতগুলো ক্লাস তার উপরে। এখানে দুই ধরনের ভেরিয়েশন আছে, আমি সহজটা বলি। কেরাসি যেটা করে সেটা হলো, কেরাস হচ্ছে আপনার লাইব্রেরি, যেটা এই ডিপ লার্নিং এর লাইব্রেরি। আমরা দেখবো সামনের বইটাতে, দেখবো যে সামনে শুরু করব। তো এখানে কেরাসে যেটা হয়, যতগুলো ক্লাস ততগুলো নোড। আপনার যদি ক্লাস 2টা হয়, বাইনারি ক্লাস, তাহলে 2টা নোড। যদি 10টা ক্লাস হয়, 10টা নোড। বোঝা যাচ্ছে? আমার স্যার আউটপুট হিসেবে তো বিট বের হইতেছে, তাই না? নাকি স্যার অন্য কিছু? আপনাদের এই ক্লাসে ধরেন 30 জন ক্লাস করছেন, প্রত্যেকের 200 করে ফিচার, তাহলে ইনপুট নোট করা হবে 200টা। 200টা। 30 জনকে আলাদাভাবে ক্লাসিফাই করতে চাচ্ছি, 30 জন আলাদা পার্সন, 30টা গ্রুপ, এখানে 30টা নোট। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। যদি ওখানে ভেরিয়েশন আছে, আমি ভেরিয়েশনের দিকে না যাই, কেরাসে 30টা ইউজ করে 30টা বলে দিলাম। তাহলে আমাদের এখান থেকে ইনপুট আসার পরে, এখান থেকে পাস করার পরে, এখানে ক্যালকুলেশন করার পরে, এখান থেকে পাস হয়ে এখানে আসার পরে এখান থেকে আউটপুট বের হচ্ছে। এটা কি আউটপুট, অ্যাকচুয়াল না? এটা অ্যাকচুয়াল আউটপুট। এই জি স্যার। প্রত্যেকটা প্যাটার্নের করসপন্ডিং ডিজায়ার্ড আউটপুট ছিল না, মনে আছে গতদিন? জি স্যার। এরও ডিজায়ার্ড থাকবে। তাহলে এখানে যে অ্যাকচুয়াল আউটপুট বের হলো, তাহলে ডিজায়ার থেকে অ্যাকচুয়াল বিয়োগ করতে হবে, তাহলে তো ইররটা পাওয়া যাবে নাকি, যে কতটুকু ইরর আছে। জি জি স্যার। স্যার। এই যে ইরর হচ্ছে ডেল্টা এ কে, এখানে এটা হচ্ছে ডেল্টা এ কে, মানে টি মানে হচ্ছে টার্গেট আউটপুট, মানে ডিজায়ার্ড আউটপুট, আর ও এ কে মানে অ্যাকচুয়াল আউটপুট। তাহলে ডিজায়ার থেকে অ্যাকচুয়াল বিয়োগ করার পরে যেটা পাওয়া যাবে, দিস ইজ এটাই ইরর। error। এই ইররটাকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে, যে আপনি কোন পর্যন্ত ইররকে রাখবেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার ইরর জিরো করা খুব কঠিন। আপনি জিরোর কত কাছে নিয়ে যেতে পারেন। তাহলে প্রথম ফেজে আমরা এটা করার পরে এখানে একটা ইরর পাচ্ছি, ডিজায়ার্ডের সাথে অ্যাকচুয়াল বিয়োগ করার পর, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আপনি তিনটা এভারেজ করে নিতে পারেন, দিয়ে একটা ইরর পাইলাম। এখন আমাদের কাজই হচ্ছে এই লুপটা ঘোরাবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমাদের ইরর স্যাটিসফাইড লেভেলে পৌঁছে। ইপোকের মতো, যেটা আমরা ইপোক চালাই।
কত লুপ চালাবো, যাদের ডিপ লার্নিং এ কাজ করার অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন যে কত ইপক চালাবো, যত ইপক পর্যন্ত আমাদের ইরোর স্যাটিসফাইড হবো আমরা তত ইপক পর্যন্ত। কি বোঝা যাচ্ছে? এখানে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটা কিন্তু আমরা এখানে বের করছি হচ্ছে ইরোর। কি ঠিক আছে এ পর্যন্ত? স্যার এরপরে এই ইরোরের উপরে বেস করে আমার এইখানকার ওয়েটটা অ্যাডপ্ট হবে। কি গতদিন অ্যাডপ্ট হচ্ছিল না? আমরা কি করছিলাম, ওয়েটের সাথে ইনপুট গুণ করে দিচ্ছিলাম, যোগ করে দিচ্ছিলাম অথবা বিয়োগ করে দিচ্ছিলাম। এখানকার হিসাবটা আলাদা। ইটা2 K2 ডেল্টা এ কে ও এ কে ও এ জে 1 - ও এ কে। যদি আপনি ইমপ্লিমেন্টেশন করতে যান তখন লাগবে, আমি এত ডিটেলস না বলি, বললে আরো সমস্যা হবে। এখানে যেটা হবে আমি বলি, দেখেন এখানে লেখা আছে ডাব্লিউ জে কে, ডাব্লিউ জে কে ডেল্টা ডাব্লিউ জে কে, এটা হলো ডাব্লিউ জে কে। তার মানে ডেল্টা মানে কতটুকু এর সাথে চেঞ্জ হবে, যোগ হবে না বিয়োগ হবে, এটাই ঠিক করে দিবে। তো এইখানকার ইরোরের উপরে বেস করে, এই যে এখানে দেখেন যে ডেল্টা এ কে, এই যে মেইন ফ্যাক্ট এটা, ডেল্টা এ কে এর উপরে ইরোরের উপরে বেস করে এইখানকার ওয়েটটা আসলে অ্যাডপ্ট হবে, এখানকার ইরোরের উপরে বেস করে এখানকার ওয়েটটা অ্যাডপ্ট হবে। এই যে এখানে যে যতটুকু চেঞ্জ হলো, পরের স্টেপের জন্য এই যে ডাব্লিউ জে কে হচ্ছে নেক্সট টাইমের ওয়েট, কারেন্ট টাইমের ওয়েট প্লাস যতটুকু চেঞ্জ হলো সেটা। কি এতটুকু বুঝছেন? স্যার এরর বের করার পরে আবার আমরা মানে ব্যাকে মানে হ্যাঁ, প্রসেসটা দেখে কেন আসতে হবে। হচ্ছে স্যার? এই অ্যালগোরিদমের নামই হচ্ছে ইরোর ব্যাক প্রপাগেশন লার্নিং অ্যালগোরিদম। ও আচ্ছা, এর নামই অনেকগুলো একটা নাম আছে। পরিচয়। জি স্যার, হ্যাঁ, এর অনেকগুলো নাম আছে, আমি বলি। এটাকে বলা হয় এমএলপি, এর নাম হচ্ছে মাল্টি লেয়ার পারসেপট্রন অ্যালগোরিদম। খুবই পপুলার এটা। স্যার এই আরেকটা ব্যাক নাম প্রপাগেশন কি হিডেন লেয়ারের আগ পর্যন্তই হবে? আগে শেষ করি, থামেন, তারপরে কোশ্চেন নিব, অনেক সলভ হয়ে যাবে এর মধ্যে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ব্যাক প্রপাগেশন। নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম। এর আরেক নাম আছে, সেটাকে বলা হচ্ছে ইরোর ব্যাক প্রপাগেশন। নিউরাল নেটওয়ার্ক, এই নামগুলো বুঝতে পারছেন? তো ইরোরের উপরে বেস করে কিন্তু ব্যাকট্র্যাক হবে, ইরোরের উপরে বেস করে ব্যাকট্র্যাক হয়ে ওয়েট অ্যাডপ্ট করবে, সেই কারণে আসলে এই নামগুলা। দেখেন এবার দেখাই, এই ইরোরের উপরে বেস করে এইখানকার এই যে হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের যে ওয়েট ডাব্লিউ জে কে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে এখানকার ইরোরের উপরে বেস করে এখানকার ওয়েটটা আপডেট হবে। তারপরে এই ডাব্লিউ আই যে পর্যন্ত যাবে না? ভাবে আমি শেষ করি। তারপরে এই যে এরপরে এই যে এখানে আছে, এরপরে এখানকার থ্রেশহোল্ড, এই ইরোরের উপরে বেস করে এখানকার থ্রেশহোল্ডটা অ্যাডাপ্ট হবে। তারপরে এখানকার ইরোর আর এখানকার ওয়েটের উপরে বেস করে এইখানকার ওয়েটটা অ্যাডপ্ট হবে। ঠিক একইভাবে এখানকার ওয়েট এবং এখানকার ইরোরের উপরে বেস করে এখানকার থ্রেশহোল্ডটা অ্যাডপ্ট হবে। হওয়ার পরে এটা আবার চলবে, যে আবার এরর ক্যালকুলেশন করবে, দিয়ে আবার এখানে আসবে, দিয়ে আবার এটা ক্যালকুলেশন করবে, দিয়ে আবার এটা ক্যালকুলেশন করবে, আবার ক্যালকুলেশন করবে। এটা চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ইরর স্যাটিসফাইড লেভেলে না পৌঁছায়। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। বোঝেন নাই? জি স্যার, এররটা থামেন, এবার আমি, হ্যাঁ, ফিক্স করে ওরকম
থামেন, আমি এবার একটা ভালো ফিগার দিয়ে আপনাদেরকে বোঝাই কি হচ্ছে। কিছুটা বুঝতে পেরেছেন, এটাতেই চলবে, এতটুকু বুঝলেই চলবে, যথেষ্ট। আলহামদুলিল্লাহ স্যার। কারণ ইকুয়েশন বুঝে আপনার লাভ নেই, আসলে আপনি তারা ইমপ্লিমেন্ট করছেন না। কি ব্যাপার, থেকে গেল যে? সেখান থেকে কেটে নি। স্যার গত ক্লাসের উদাহরণটা স্যার অন্যরকম ছিল স্যার, যে একদম এখানে আউটপুট। এখানে হ্যাঁ, এখানে উদাহরণ দিয়ে বোঝানোটা খুব জটিল, জি স্যার, কারণ বুঝতে এখানে ঝামেলা আছে, বিশাল এক জিনিস এটা। জি স্যার। দেখাই, খেয়াল করেন কি হচ্ছে দেখেন। এবার দেখেন তো বুঝতে পারেন কি এতক্ষণ পর্যন্ত যা বললাম। ইনপুট আসার পর, সরি, ইনপুট আসার পর এখানে আপনি, এখানে আসলো, আসার পরে এখান থেকে এই আউটপুট হিসেবে সব নোডে দিয়ে দিল। এখানকার ইনপুটটা আসলো, ওয়েটেড সাম ক্যালকুলেশন হয়ে এখানে থ্রেশহোল্ডের সাথে ক্যালকুলেট করার পর সিগমোইডাল ভ্যালু দিয়ে ক্যালকুলেট করে একটা আউটপুট দিয়ে দিল। এই আউটপুটটা এখান থেকে এখানে আসলো, আসার পরে এখানে আবার ক্যালকুলেশন হচ্ছে, হওয়ার পরে এখান থেকে এটা বের করে দিল। এটা অ্যাকচুয়াল আউটপুট। অ্যাকচুয়াল আউটপুট ডিজায়ার্ড আউটপুটের সাথে বিয়োগ করে একটা ইরর বের করলো। সেই ইররের উপরে বেস করে এইখানকার হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের যে ওয়েট, সেই ওয়েটটা অ্যাডপ্ট হচ্ছে। হওয়ার পর এইখানকার থ্রেশহোল্ড, আউটপুট লেয়ারের যে থ্রেশহোল্ড, সেটা অ্যাডপ্ট হচ্ছে। হওয়ার পর এইখানকার ইরর এবং এইখানকার যে ওয়েট, তার উপরে বেস করে এইখানকার ওয়েট অ্যাডপ্ট হচ্ছে। এখানকার ওয়েটের মতো করে এখানকার ইরর এবং এখানকার ওয়েটের উপরে বেস করে এখানকার থ্রেশহোল্ড অ্যাডপ্ট হচ্ছে। হওয়ার পরে আবার কিন্তু এখানে সরাসরি চলে যেয়ে আবার ইরর ক্যালকুলেট করছে। একটা প্যাটার্নের জন্য কিন্তু কাজ হচ্ছে, প্যাটার্ন কিন্তু চেঞ্জ করা হয় নাই, প্যাটার্ন কিন্তু চেঞ্জ করা হয় নাই। তো এখানে আসছে, আসার পরে এখানে ইরর ক্যালকুলেশন করে আবার এইরকম, আবার এরকম, তারপরে আবার এরকম, তারপরে আবার এই যে থ্রেশহোল্ড, তারপরে আবার এখানে যাচ্ছে, ইররের উপরে বেস করে আবার ক্যালকুলেশন হচ্ছে, আবার থ্রেশহোল্ডের ক্যালকুলেশন হচ্ছে, আবার হচ্ছে আপনার এই ইনপুট লেয়ার এবং হিডেন লেয়ারের ওয়েট ক্যালকুলেশন হচ্ছে, থ্রেশহোল্ড ক্যালকুলেশন হচ্ছে, তারপরে এখানে আসছে, আসার পরে এখানে আউটপুট বের করার পরে এই আউটপুটের উপরে বেস করে এভাবে কিন্তু চলছে। বোঝা গেল? এটা স্যার চলতেই আছে। কতক্ষণ পর্যন্ত চলবে? প্রত্যাশিত যতক্ষণ না আপনার ইরর লেভেল পর্যন্ত- স্যাটিসফাইড লেভেলে আসবে। আপনি হয়তো ইরর দিয়ে রাখছেন 0.01% স্যাটিসফাইড, প্রথমে ছিল 0.09, এটা কমতে থাকবে। যখন 0.01 এ আসবে তখন এটা ব্রেক হয়ে পরের ইনপুটে আসবে, P2 তে আসবে। P2 এর ইনপুট কিন্তু এবার এখান থেকে ধরেন P2 ছিল, ধরেন আপনার এখানে ছিল P2, এরপরে আসবে হচ্ছে এখান থেকে P2, P1 ছিল কিন্তু, এরপর আসলো P2। P2 এর জন্য ইরোডটাকে অ্যাডপ্ট করবে, করার পরে কিসে যাবে? P3 তে। কি P3 তে যাবে? নো, P1 এ আবার যাবে, যতক্ষণ পর্যন্ত না একটা কমন ওয়েট এবং থ্রেশহোল্ড P1 P2 এর সাথে একইভাবে শেয়ার করে। তারপরে যখন P1 P2 কভার করবে, তারপরে P3 তে যাবে, এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সবার জন্য একই হয়। কি বোঝাতে পারলাম? জি স্যার। স্যার এখানে যে পিকচার এই তিনটা লেয়ারের মধ্যে স্যার আমি দেখলাম যে হিডেন লেয়ারে স্যার আমরা লাস্টে কাউন্ট করে তারপর আবার স্যার ফরওয়ার্ড হচ্ছি স্যার। এটা স্যার এটা এখানে এটা কেন স্যার এলোমেলোটা কেন হলো স্যার? কারণ হচ্ছে কি আরেকবার আমরা বলেন। নর্মালি আউট লেয়ার হওয়ার পরে তো স্যার হিডেনে যাওয়ার কথা, হিডেন নাকি আমরা ইনপুট লেয়ারে গিয়ে আবার হিডেন লেয়ারে আসলাম স্যার, এটা কেন? হিডেন লেয়ারে যাওয়ার পরে বলছি স্যার আউটপুট লেয়ারের পরে স্যার আমরা যাচ্ছি ইনপুট লেয়ারে স্যার, না, ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ারে, হিডেন লেয়ার থেকে স্যার আপনি আবার এটা মানে দেখিয়েছি যদি আমি আমি দেখেন, আমি দেখাই। আপনি যাচ্ছেন কোথায়? আপনি এখান থেকে ইনপুটটাকে নিলেন, জি স্যার। নেওয়ার পরে ক্যালকুলেশন করে ইরর বের করলেন। এই ইররের রাইট। উপরে বেস করে এইখানকার ওয়েট গুলাকে অ্যাডপ্ট করছেন হিডেন এবং আউটপুট লেয়ারে। জি স্যার। তারপরে আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড ক্যালকুলেশন করছেন। জি স্যার। তারপরে এইখানকার ওয়েট এবং থ্রেশহোল্ড ক্যালকুলেশন করছেন ইনপুট এবং হিডেন আচ্ছা লেয়ারে। আচ্ছা ওই ওয়েটটা ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। তারপরে এখানকার, যেমন এখানে ওয়েট গুলা কি ছিল, এইটা হচ্ছে ডাব্লু, ডাব্লু আই জে স্যার। হ্যাঁ, আর এটা এখানকার ডাব্লু হচ্ছে জে কে, ডাব্লু জে কে।
আর এখানে হচ্ছে থ্রেশহোল্ড threshold হচ্ছে ইউ এইচ এইচ জে, আর এটা হচ্ছে ইউ এইচ কে। ইউ ও কে। ও মানে আউটপুট লেয়ার। ও আউটপুট লেয়ার স্যার, ঠিক আচ্ছা, আছে। আপনি যেভাবে ধরেন একটা সিম্বল হলেই হলো। এখানে এইচ কে আচ্ছা, লিখেছিলাম, এখানে ও, আচ্ছা এইচ ই লিখি। এটা আউটপুট হবে, আসলে ও হবে, ভুল হয়েছে লিখতে। জি স্যার। ঠিক আছে, এটা ঠিক করে দিই, না হলে আবার এটা নিয়ে কনফিউজ হয়ে পড়বেন। স্যার ও কেন লিখবেন? আপনি তো এইচ নাম দিছিলেন, মানে হিডেন লেয়ার, মানে আই জে কে দিছিলেন না নাম? হ্যাঁ, এই যে আই জে কে দিয়েছিলাম, এই যে হিডেন এর জন্য এইচ, আর জে এর জন্য জে, আউটপুটের জন্য ও, আর কে এর জন্য কে। বুঝে গেল? ক্লিয়ার? ইউ জি স্যার। ওকে। প্যাটার্ন ওয়ান এর জন্য আপনি, প্যাটার্ন ওয়ান এর জন্য এখানকার এরর যখন স্যাটিসফাইড লেভেলে পৌঁছাবে তখন 4টা জিনিস সেভ করতে হবে। কি কি? ডাব্লিউ আই জে, কমা ইউ এইচ, ইউ এইচ জে, কমা ডাব্লিউ জে কে, কমা ইউ ও কে। এই 4টা জিনিস আপনাকে সেভ করতে হবে শেষে। কি বোঝা গেল? যখন পি এররে ওয়ান এর জন্য হলো, এরপরে পি টু যখন আপনি করবেন, পি টু তো এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইরর স্যাটিসফাইড না হয়। ধরেন ইরর স্যাটিসফাইড হলো, এরপর পি থ্রিতে যাবেন না, পি ওয়ানে যাবেন, কারণ চেঞ্জ ঘটবেই। পি ওয়ানে যখন যাবেন, পি ওয়ান এর জন্য আবার ওটা অ্যাডাপ্ট করতে হবে ইরর লেভেল স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত। তারপরে আবার পি টু। এই 4টা ভ্যালু সেম থাকবে এই দুইটার জন্য। তখন আপনি যাবেন পি থ্রিতে, গতদিনের মতো। কি বোঝা যায়? জি স্যার, বলছিলেন যে যদি আমরা মানে কোনো কারণে যদি র্যান্ডম কিছু ঘটে, প্রথমে আবার শুরু থেকে শুরু করতে হবে, হ্যাঁ, যেন আমাদের ইগুলা পাই, মানে আর এখানে এক্সপেক্টেড এখানে রেজাল্ট এখানে পাওয়া ঘটবেই, যায়। এখানে ঘটবেই। এতটুকু কি ক্লিয়ার? কোনো কোয়েরি থাকলে বলেন। নাই স্যার। স্যার ইরোড স্যাটিসফাইড হলে তার পরবর্তী চলে যাবে না, তাই তাই তো স্যার? হ্যাঁ, ইরর স্যাটিসফাইড হলে পরেরটাই যাবে। পি ওয়ানে যদি স্যাটিসফাইড হয় পি টু তে যাবেন। পি টু তে যদি স্যাটিসফাইড হয় তাহলে পি ওয়ানে যে দেখবে পি ওয়ান এর জন্য স্যাটিসফাইড হচ্ছে কিনা। যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু আবার ওয়েট গুলো আপডেট হবে। তারপরে পি টু তে যাবে, পি টু তে যে আবার আপডেট হবে, যতক্ষণ পর্যন্ত না পি ওয়ান পি টু একই ওয়েট কাভার করে, তারপরে পি থ্রিতে যাবে। আর গত দিনের মতো সেম, পরেরটাই যেতে হলে আগের গুলা কাভার করে যেতে হবে। ঠিক আছে? পি স্যার ওয়ান এখানে এক্ষেত্রে তো কোনটা? মডেলের রানিং টাইম বেড়ে যায় না? পি ওয়ান হচ্ছে, পি ওয়ান হচ্ছে প্যাটার্ন। ধরেন আপনাদের ক্লাসে 30 জন আছে, একজনকে 200টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, এরকম প্যাটার্ন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গত দিনের ক্লাসটার সাথে একটা মার্চ করতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন স্যার এইখানে যে, হ্যাঁ বলেন। এক্ষেত্রে তো মডেলের মনে রানিং টাইম অনেক বেড়ে যায়। রানিং টাইম কত বেশি বুঝতে পারবেন, নর্মাল পিসিতে রান করা যায় না, মেশিন ভাড়া করতে হয়। ডিপ লার্নিং তো এমনি এমনি ঝামেলা করে না, হিউজ রান লাগবে, স্যার এমনি টাইম আপনার কমপ্লেক্সিটি হিউজ। এক্সপিরিয়েন্স থেকে কতটুকু লাগতে পারে আপনি যে কাজ করছেন? আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, সামনে অ্যালগরিদম আছে, আপনাকে রান করতে দিব আমি। এটা এমন কমপ্লেক্স হলে সারা রাখতে লাগতে পারে দুই থেকে তিন। এখন স্টুডেন্টরা যে কাজগুলো করে রিসার্চের, সেগুলাতে নর্মাল পিসিতে রান করা যায় না, যে পরিমাণ র্যাম লাগে, র্যাম সাপোর্ট করে না। তখন ওই যে কোল্যাব ভাড়া নিতে হয়, করতে হয়, অনেক ঝামেলা আছে। বা জিপিইউ দিয়ে পিসি তৈরি করে কাজ করতে হয়। বুঝে গেল? ইনস্টিটিউশন থেকে তো দিয়ে দেয়, তাই না স্যার? হ্যাঁ, দিলে ভালো। হাই কম্পিউটিং পিসি লাগবে আসলে। আমরা আসি, আস্তে আস্তে ক্লিয়ার হবে। যতটুকু বললাম এই লেকচারটা 2-3 বার একটু দেখবেন। আমি কিছু প্যারামিটারের কথা বলেছি। 1 নম্বর হচ্ছে নাম্বার অফ ইনপুট। ইনপুট লেয়ারে নোট কটা থাকবে, আউটপুট লেয়ারে নোট কটা থাকবে, ঠিক আছে, এবং কিভাবে কাজগুলো হচ্ছে। আরো অনেক কিছু আছে, আমরা বলতে থাকি, খেয়াল করেন।
এটা হলো একেবারে বেসিক জিনিস। এখন কোশ্চেন আসতে পারে যে হিডেন লেয়ারের নোট কত থাকবে, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনার প্রবলেম যদি খুব কমপ্লেক্স হয় তাহলে হিডেন লেয়ারে নাম্বার অফ নোট বাড়িয়ে দিতে হবে, আর প্রবলেম যদি কমপ্লেক্স না হয় তাহলে হিডেন লেয়ারে নোট বেশি না বাড়ানোই ভালো, কেননা যত বেশি নোট বাড়াবেন তত টাইম বেশি লাগবে। কি বোঝা গেল? স্যার নোড নাকি নিউরন কোনটা? আমাদের ব্রেনের ওগুলাকে নিউরন বলে, কম্পিউটারের নোট বলে। ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ। স্যার আউটপুট লেয়ারও লেয়ারে, বাড়াইতে হবে না? হ্যাঁ লেয়ারের বিষয়টা আমি পরে আসছি, লেয়ারটা অনেক কমপ্লেক্স আছে, আমি একটু পরে বলছি, লেয়ারটা বোঝাচ্ছি। ইনপুট লেয়ারের নোট কতগুলো হবে, আমার নাম্বার অফ ফিচার যতগুলা, ইনপুট লেয়ারের নোট ততগুলা। আমার আউটপুট লেয়ারের নোট কতগুলা, যতগুলা ক্লাস ততগুলা। হিডেন লেয়ারের নোট কতগুলা, ডিপেন্ডস অন ইউ। যদি প্রবলেমটা খুব কমপ্লেক্স হয় তাহলে নোট বাড়িয়ে দিবেন, যদি কমপ্লেক্স না হয় নোট কমিয়ে দিবেন। টেস্ট করে দেখতে হবে কোনটাই ভালো পারফর্ম করে। তাই বলে নোট বাড়ালেও কিন্তু ঝামেলা হতে পারে। সিম্পল প্রবলেমের ক্ষেত্রে নোট বাড়িয়ে দিলে কিন্তু প্রবলেম আছে, এটা টেস্ট করে আমরা দেখব পরবর্তীতে অ্যালগরিদমের মধ্যে যে। এখন স্যার আমার কথা হলো, প্রবলেমটা যদি আমার খুব সিম্পল হয় তাহলে যদি হিডেন লেয়ার ইউজ না করি, শুধু ইনপুট লেয়ার আর আউটপুট লেয়ার হিসেবে ইউজ ওই যে করতে হবে না? ওই যে ওই যে যদি ওরকম হয়, যদি একটা ডিভিশন বাউন্ডারিতে কাজ হয় তাহলে হবে তখন ইনপুট লেয়ারটা কি হিডেন লেয়ার হিসেবে কাজ করবে? না। ইনপুট লেয়ারে কোনো ক্যালকুলেশন নাই, এখানে তো আসলে ইনপুট লেয়ারে কোনো কাজ নাই, জাস্ট ইনপুটটা থ্রো করে দিচ্ছে। এটা আমি লিখেছি টু অ্যাক্টিভ লেয়ার্স। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নাম্বার অফ লেয়ার, লেয়ার কতগুলো হবে। আমরা তো বলেছি ইনপুট লেয়ার, আউটপুট লেয়ার, মাঝে হিডেন লেয়ার। ইনপুট লেয়ারের কোনো কাজ নাই, আউটপুট লেয়ার ক্যালকুলেশন করে, মাঝে আমি যে যতগুলো লেয়ার দেবো ততগুলা কিন্তু ক্যালকুলেশন হবে, হিডেন লেয়ার বলা হয়। এখন আমি হিডেন কটা করব এইটা কিন্তু ডিপেন্ড করছে, এটা নিয়ে বেশ আলোচনা আছে, একটু বলি। আচ্ছা, হিডেন লেয়ারের কাজ কি সেটা কি বুঝতে পারছেন? হিডেন লেয়ার কিন্তু ইন্টারনাল রিপ্রেজেন্টেশন করে। দেখেন, এখান থেকে যে ইনপুটের ডাটাটা দিচ্ছেন, হিডেন লেয়ার সেটাকে ক্যাচ করছে, করে যেগুলা ইনফরমেশন প্রসেস করার মতো পরবর্তী লেয়ারে পাঠাচ্ছে, জাস্ট ওয়ান টাইপস অফ ফিল্টারিং। ধরেন আপনি এখানে 3টা হিডেন লেয়ার বসিয়ে দিলেন, হিডেন 1, হিডেন 2, হিডেন 3। তাহলে ইনপুট লেয়ার থেকে যেটা যাচ্ছে, প্রথম হিডেন লেয়ার 1-এ সেটা পাস করে পরের হিডেন 2-তে গেল, তারপরে ওটাতে পাস করে পরে, মানে কি আসলে জাস্ট ওয়ান টাইপস অফ ছাঁকনির মতো, মানে ফিল্টারের মতো কাজ করছে। এবং আপনি এখানে যে ইনপুট গুলা দিচ্ছেন, এই ইনপুটের মধ্যে যেগুলো প্রয়োজন এই আউটপুটটাকে স্যাটিসফাই করার জন্য, এররটাকে স্যাটিসফাই করার জন্য, সেই ইনপুটকেই কিন্তু সে নিচ্ছে, মানে সেটাকে ফিল্টার করে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমি মানে কি সে বোঝাতে পারলাম? সূক্ষ্ম ক্যালকুলেশন করতেছে না, জাস্ট ফিল্টারিংটা বাড়াই দিতেছে। ফিল্টারিং, হ্যাঁ ফিল্টারিং এর আবার ক্যালকুলেশন আছে। আমরা এইটা আসলে পুরোটা অ্যালগরিদম তো দেখি নাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে। আপাতত মনে করেন জাস্ট এটা হচ্ছে ফিল্টারিং, যেই ভ্যালু গুলাকে সামনে নিয়ে যাওয়া দরকার সেই ভ্যালু গুলাকে সে কিন্তু সামনে নিয়ে যাচ্ছে, আর যেগুলো দরকার নেই সেগুলো সে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা কতগুলো হিডেন লেয়ার এরকম ইউজ করব, এইখানে কিছু বিষয় আছে, একটু খেয়াল করেন। তার মানে যেটা বুঝলাম যে হিডেন লেয়ার ইন্টারনাল রিপ্রেজেন্টেশন করে, তাই তো? এই যে আমরা কিন্তু এটা দেখলাম, তাই না, এই ফিগারটাই দেখলাম যে আমাদের এই যে একটা ডিভিশন বাউন্ডারি, এটা এটা হলো আরেকটা ডিভিশন বাউন্ডারি, তো এইটাও কিন্তু রিজন কনভেক্স হাল। আমাদের যদি আমরা একটা নোড ইউজ করতাম, যেমন ধরেন এখানে এবার আঁকি, যদি আমরা এইরকম একটা নোড ইউজ করতাম তাহলে কি হতো? একটা নোড ইউজ করলে জাস্ট হচ্ছে ও একটা লিনিয়ার ডিভিশন, ইকুয়েশন দিয়ে একটা ডিসিশন বাউন্ডারি দিয়ে একটা দিত। একটা ডিভিশন বাউন্ডারি হতো। আমরা এখানে আঁকি, কারণ এটার আউটপুট কি, যে একটা ডিভিশন বাউন্ডারি। আমরা যদি এইখানে আরেকটা নোড দিই, সরি, তাহলে কি হবে? না, ছবি এখনো হচ্ছে না। স্যার আপনি যে কনভেক্স হাল আঁকলেন সেটা কি মানে পুরা ছবিটা 3D নাকি 2D? 3D।
টু ডি। ওকে স্যার। আচ্ছা, এইটা এই তো ইনপুট। এরপরে আমরা হচ্ছে একটা নোড এখানে বানিয়ে দেবো, তাই তো? এখানে এখন কি করছিলাম, এখানে আমরা এখান থেকে, সরি, এ কি করছে, এ কিন্তু আরেকটা এরকম ডিভিশন বাউন্ডারি তৈরি করলো, বা এরকম একটা ডিভিশন বাউন্ডারি তৈরি করলো। এরপরে আমাদের এখান থেকে এই আউটপুট এবং এই আউটপুটটাকে যখন যুক্ত করলাম, এ কি করছে, এ কিন্তু হচ্ছে এইখানে এসে এই বাউন্ডারি এবং এই বাউন্ডারিটাকে যুক্ত করে সে একটা রেজাল্ট দিচ্ছে। কি বোঝা গেল? এই তো হচ্ছে, এটা দুইটা ডিভিশন বাউন্ডারি, এই সরি দুইটা লেয়ার। এখন যদি দুইয়ের অধিক লেয়ার হয় তাহলে কি হবে খেয়াল করেন। একটা নোড মানে প্রথম নোড থেকে ডিভিশন বাউন্ডারি যাচ্ছে, দ্বিতীয় নোড থেকে দ্বিতীয় নোডের আউটপুট কি হচ্ছে, এরিয়া। এই যে এই এরিয়া গুলো তৈরি হচ্ছে, তাই না? তৃতীয় এই এরিয়া লেয়ার কি স্যার হয়ে যাবে, মানে ঘনবস্তু? দেখাচ্ছি না আমি। তৃতীয়টার কি হবে, এটা তো এরিয়া হয়ে গেল, এই যে এই এরিয়াটা কভার করছে। এরপরে ঘটনা কি ঘটবে? থ্রিডি চলে, থ্রিডি তে চলে যাবে। না, থ্রিডি তো এটা বোঝায় না। থ্রিডি তো হচ্ছে ডাইমেনশন। আমি আগে বলি, খেয়াল করেন, দেখেন এটা কিন্তু এই যে আমি যে ফিগারটা আঁকালাম, এই ফিগারের এখানকার আউটপুট, এখানে যেমন একটা এরিয়া হলো, এটাও কিন্তু আসলে এরিয়া। এই যে এটা, এইটা, এইটা কিরকম হতে পারে একটু দেখাই। কি হতে পারে, ধরেন এখানে আমি যদি নোড দুইয়ের বেশি দিই, তাহলে কয়টা ডিভিশন বাউন্ডারি হবে? যতগুলো নোড দিবেন ততগুলো ডিভিশন বাউন্ডারি। বেড়ে যাবে। হ্যাঁ, যদি আপনি এখানে দুইটা নোড দিলাম তাহলে এরকম হলো, এরকম ছিল না দুইটা নোডের আউটপুট? যদি এখানে তিনটা নোড দিতাম, এখানে ধরেন আমি ত্রিভুজ। আরেকটা নোড দিলাম, স্যার হ্যাঁ তিনটা ত্রিভুজ মার্জ হতে পারে। হ্যাঁ, এখানে যদি আরেকটা করি, এই তো, এরপর এইটাকে আমরা হচ্ছে এখানে যুক্ত করলাম, এইটার হয়তো আউটপুট ছিল এরকম একটা কিছু, তাহলে এইটা কি হবে, এরকম হয়ে যাবে না? তাহলে স্যার রিগ্রেশন প্রবলেম হলে কি এটা বৃত্ত হয়ে যাবে? আমি বলছি, এইটা একটা গেল তো। এখন যদি আমার এখানে আরো নোট বাড়ান তাহলে কি হতে পারে, আপনি যেহেতু বলছেন আঁকাই, এরকম হতে পারে না? এরকম প্রত্যেকটা নোডের একটা করে আউটপুট, প্রত্যেকটা নোডের একটা করে বাউন্ডারি, প্রত্যেকটা নোডের একটা করে বাউন্ডারি হতে পারে না? জি স্যার, এভাবে তো সার্কেল হয়ে যাবে। সার্কেল হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, নট অনলি সার্কেল। আসলে মাউসে আঁকানো খুব কঠিন, আমি এমনি আঁকাইতে পারি না জিনিসপত্র, তারপরে আমার মাউসে ঝামেলা আছে। কি এভাবে হতে হতে কি হতে পারে? এরিয়াটা স্যার। পলিগন থেকে বৃত্ত হয়ে যাবে আর কি। হ্যাঁ, কি হতে পারে, একটা জাস্ট হচ্ছে আপনি যদি মনে করেন একটা বৃত্ত এভাবে হয়ে যাবে, হবে তো নাকি? তাহলে বৃত্ত মানে অসংখ্য লেয়ার আছে আমার। হ্যাঁ, অসংখ্য নোড আছে, নট লেয়ার। নোড আর লেয়ারের মধ্যে কনফিউজ হয় না। আচ্ছা আচ্ছা, মানে লেয়ার দুইটা এখানে তো কিন্তু নোড বাড়ালাম, নোড, নোড হ্যাঁ অসংখ্য। লেয়ার দুইটা, নোড অনেকগুলা, তাহলে একটা এরকম জিনিস তৈরি হওয়ার সুযোগ নাই। এটা জি হচ্ছে, স্যার। এটা ছিল ক্লোজড রিজন। যখন আমাদের এরকম দুইটা দুইটা ওপেন হবে, এরকম দুইটা থাকবে, এটা হচ্ছে ওপেন রিজন। এটা ছিল ক্লোজড রিজন, এটাও কিন্তু ক্লোজড রিজন। এখানে তাহলে এরকম ভাবে কিন্তু রিজন তৈরি হবে না, এই যে দেখেন তো এগুলো হবে না, এগুলো সম্ভব না। জি স্যার। এরপরে আমরা যদি ঘটনা অন্যভাবে ঘটাই, দেখেন তো এবার কি হয়, এটা দেখেন। এরপরে দেখেন কি হতে পারে, একটু ভালো করে ছবিটা আঁকাই। এই তো, এই দেখেন তো কি হতে পারে।
আমি একেবারে পুরো যা দেখাইলাম তার মতো করে করি, ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। এবার দেখেন তো কি হচ্ছে, এটা কি লেয়ার বলেন তো? ইনপুট লেয়ার, মাল্টি লেয়ার। ইনপুট লেয়ার। এটা হচ্ছে হিডেন লেয়ার 1, দুইটা হিডেন লেয়ার আর বাকি দুইটা ইনপুট আউটপুট। হুম মিডল লেয়ার 2, আর এটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে এখন অ্যাক্টিভ লেয়ার কয়টা হলো? তিনটা। 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 এই নোডের তো আসলে ইনপুট লেয়ারের নোডের তো কোনো কাজ নাই, কাজ কি? শুধুমাত্র ইনপুট নিয়ে যাওয়া। ইনপুটটা এখানে নিয়ে যাওয়া, এখানে তো ক্যালকুলেশন হবে তাই না? এখানে তো কোনো আউটপুট তৈরি হবে না, তৈরি হবে কোথায়? এখানে। তাহলে এখানে ডিভিশন বাউন্ডারি তৈরি হবে না একটা? জি স্যার। এখানে ডিভিশন বাউন্ডারি একটা লাইন তৈরি হবে তাই তো? এখানেও লাইন তৈরি হবে। এই লাইনটা কি? এখানেও যাচ্ছে এখানেও যাচ্ছে তাই তো? জি এই স্যার। নোডের কাছে কি আসছে? এই লাইনটাও আসছে, এই লাইনটাও আসছে। এ কি দুইটা তৈরি দুই করবে? ভাবে কম্বিনেশন হবে, দুই হ্যাঁ রকম দুই রকম, কম্বিনেশন। হ্যাঁ একাধিক কম্বিনেশন হতে পারে ডিফারেন্ট ওয়েতে। ধরেন এ একটা তৈরি করলো এরকম, এ আবার তৈরি করলো এরকম, হতে পারে না? জি স্যার। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানে এই যে দুইটা লেয়ার, একটা হিডেন একটা আউটপুট, তার মানে একটা হিডেন, এটা কিন্তু এখন আউটপুটের মতো কাজ করবে যদি এটাকে আপনি ওইভাবে ধরেন। তাহলে এখান থেকে কিন্তু ওপেন রিজন বা এরকম ক্লোজ রিজন তৈরি হলো। এখানে কি হবে? এখানে ইনপুট কি আসছে? রিজন গুলো আসছে, দুইটা এরিয়া আসছে, দুইটা এরিয়া আসছে, এরিয়া। ওপেন রিজিয়ন আছে। হ্যাঁ এখানে ছিল এইটার ইনপুট ছিল ডিভিশন বাউন্ডারি লাইন, এই লাইন গুলা এখানে এসে কম্বাইন্ড হয়ে তৈরি হলো এরিয়া। আর ওপেন এখানে রিজিয়ন। আসছে ইনপুট এরিয়া। তো এখানে কি তৈরি হবে? এটা আরবিটারি রিজন তৈরি হবে। এটা কিন্তু দুইটা এরিয়া একসাথে কাজ করছে। এটা একটা রিজন তৈরি হবে এবং ক্লোজড রিজন অনেক ক্ষেত্রেই তৈরি হয়, দেখেন এটা আছে। তার মানে কি স্যার লেয়ার বাড়ানো আর নোট বাড়ানো সেম নাকি? না, লেয়ার আর নোড কি সেম হলো? নোড বাড়াইলে নাম্বার অফ ডিভিশন বাউন্ডারি বাড়বে। ডিভিশন বাউন্ডারি বেশি হলে কি হবে? রিজনটা মানে এরিয়াটা আরো বেশি শক্ত হবে। কিন্তু এখানে যখন আসছে তখন কিন্তু এখানকার ইনপুটই ক্লোজ হচ্ছে হয়ে এরিয়া। হ্যাঁ যখন একাধিক এরিয়া একসাথে মার্জ হবে তখন সেটাকে বলা হচ্ছে আরবিটারি রিজন। এখানে তৈরি হচ্ছে ডিভিশন বাউন্ডারি। এখানে তৈরি হচ্ছে কনভেক্স রিজন বা এরিয়া। এখানে তৈরি হচ্ছে কনভেক্স রিজন গুলো ইনপুট হয়ে আরবিটারি রিজন। আরবিটারি রিজনের সুবিধা কি এবার দেখেন। ক্লোজ আছে মানে ওপেন আছে এরকম। দেখেন আর না, আরবিটারি রিজনের সুবিধা কি এবার দেখেন। এবার দেখেন খেয়াল করেন, এই তো আমাদের হচ্ছে ধরেন যে ইনপুট, ধরলাম এখানে মাল্টিপল গ্রুপ আছে। ধরেন এইটা একটা গ্রুপের মেম্বার, এইটা একটা গ্রুপের মেম্বার, কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, এইটা একটা গ্রুপের মেম্বার, এইটা একটা গ্রুপের মেম্বার, প্রত্যেকটা আলাদা আলাদা। কয়টা গ্রুপ হলো? সবগুলো আলাদা আলাদা কালার দিয়ে করেছি, সবগুলো আলাদা গ্রুপ না? জি স্যার। যদি আপনার এখানে এই যে বাউন্ডারি দিয়ে আপনি করেন, এবার ভালো মতো খেয়াল করেন, তাহলে কি হবে? ফিল্টারিং এরকম একটা সম্ভব কিছু হবে। এটা কি হয় আসলে? না এটা কি স্যার। সম্ভব? তার মানে এটা বাউন্ডারি দিয়ে প্রবলেম সলভ হবে না। আপনি যদি এরিয়া দিয়ে সলভ করতে যান হয়তো এরকম কিছু একটা হবে, কিছু কভার করবে কিছু কভার করবে না। আপনি মাল্টিপল বাউন্ডারি দিতে পারেন, এটা সলিউশন নয়, এটা হবে না।
কিন্তু যদি আপনি আরবিটারি রিজন এই পর্যন্ত বের করেন তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে সে হচ্ছে রিজিয়ন ভাগ করে দিবে। রিজন ভাগ করে দিবে একেবারে, রিজন একেবারে ভাগ করে দিবে। এটার জন্য একটা রিজন, এটার জন্য একটা রিজন, এইটার জন্য একটা রিজিয়ন, এটার জন্য একটা রিজিয়ন, কেউ কারোর সাথে মিক্স হবে না। সরি, কেউ কারোর সাথে মিক্স হবে না। ওই যে করোনার সময় কি ছিল, 4 ফিট না 2 ফিট দূরে দূরে একটা করে গোল দাগ করে দিত না সার্কেল, ওর বাইরে যাওয়া যাবে না ওইরকম। যদি আপনার 3টা অ্যাক্টিভ লেয়ার থাকে, 3 অ্যাক্টিভ লেয়ার, যদি আপনি এখানে মেনটেন করতে পারেন, মানে এই টাইপের ফিগার মেনটেন করতে পারেন, তাহলে in 3 active layer you can solve any real life complex problem. 3টা লেয়ার দিয়ে আপনি যদি করেন, আপনি পৃথিবীর যে কোনো কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে পারবেন। কারণ বুঝতেই পারছেন প্রত্যেকটা গ্রুপকে সে আলাদা করে দিচ্ছে। তো ধরেন আপনাদের 30 জন এখন ক্লাস করছেন, 30 জনের আমি 200 টাকা করে ফিচার নিলাম। যদি আমি এরকম 3টা অ্যাক্টিভ লেয়ার ইউজ করি, মানে হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, আউটপুট লেয়ার, মানে 3 অ্যাক্টিভ লেয়ার, তাহলে 30 জনকে আলাদা আলাদা বৃত্তের মধ্যে করে নিবে, কেউ কারোর সাথে মিক্স হবে না। জাস্ট লাইক দিস, ওয়ার্ল্ডের যতই কমপ্লেক্স প্রবলেম হোক, যতই একজন আরেকজনের সাথে এভাবে ফিচার দিয়ে মিক্স করা থাকুক, আপনি যদি এরকম 3টা লেয়ার ইউজ করেন, সব প্রবলেম সলভ করা সম্ভব। বুঝতে পেরেছি? মানে ও অনেক রকমের কম্বিনেশন কভার করতে পারবে। সব কম্বিনেশন কভার করতে পারবে, 3টার বেশি লেয়ার ইউজ করার কোনো দরকার নেই। কেননা লেয়ার বাড়ানোর সাথে সাথে কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়। বুঝতে পেরেছি কি বলেন? কোনো কোয়েরি এগুলোর মধ্যে? কোনো কোয়েরি বলেন? বুঝতে পারছেন না, কোথাও প্রবলেম মনে হচ্ছে? স্যার যদি আমি আরো কমপ্লেক্স করতে চাই তাহলে নোট বাড়ায় দিব 3 লেয়ারের সাথে। প্রথম কথা হচ্ছে আপনার লেয়ার তো আর বাড়ানোর দরকার নেই, আছে? স্যার লেয়ার বলতে স্যার ইনপুট লেয়ার, হিডেন লেয়ার আর আউটপুট লেয়ার এগুলো, নাকি হিডেন লেয়ারেরই 3টা? না স্যার, লেয়ার তো বাড়ানোর দরকার নাই, কিন্তু আমি যদি নোট বাড়াই আমার তো কম্বিনেশন আরো বেড়ে যাবে না? এগুলা হচ্ছে এক একটা লেয়ার। এটা হলো ইনপুট লেয়ারের বাউন্ডারি, হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, আউটপুট লেয়ার। এখানে অ্যাক্টিভ লেয়ার একটা একটা, এটা একটা এটা একটা। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই দাগগুলো তুলে দিই, বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আপনি 3টার উপরে লেয়ার বাড়াবেন না, 1 নম্বর। ঠিক আছে, আপনি বাড়িয়ে দেখতে পারেন, সাধারণত বাড়িয়ে লাভ নেই, আর কমপ্লেক্সিটি বাড়বে। আরেকটা হচ্ছে যে আপনি নোট বাড়ান, অসুবিধা নেই, নোট বাড়াতে পারেন, কমাতে পারেন আপনার হাতে। নোট বাড়াইলে তো স্যার আমার ওই যে পারমুটেশন কম্বিনেশনের না, সূত্র এই যে অনুযায়ী বাড়বে না, এই যে বেড়ে যাবে। নোট বাড়াবেন তো বাউন্ডারির সংখ্যা বাড়বে, বাউন্ডারির সংখ্যা বাড়লে এরিয়া গুলো বিভিন্ন ভাবে ফর্ম করবে, আরবিট্রারি রিজন বিভিন্ন ভাবে তৈরি হবে। কমপ্লেক্স প্রবলেম যত বেশি হবে, বাউন্ডারি এদিকে বাড়িয়ে দিলে সুবিধা না? জি স্যার, নোট বাড়াই দিতে হবে তাহলে। হুম, কিন্তু লেয়ার 3টাই থাকলে এনাফ আমার। টেস্ট করে করে দেখতে হবে। লেয়ার 3টা বেশি দরকার নাই, এটা একজন সায়েন্টিস্ট প্রুভ করেছেন, সেটা হচ্ছে কলমোগ্রোভ থিওরাম বলা হয়। থিওরামে আছে কলমোগ্রোভ থিওরাম, ওই থিওরামের ফর্মুলাই হচ্ছে 3টার বেশি অ্যাক্টিভ লেয়ারের কোনো দরকার নেই। ঠিক আছে? কার্নো ম্যাপ, কলমোগ্রোভ, কর্ণগ্রহ।
কার্নো ম্যাপ তো হচ্ছে আপনার ওটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর। জি স্যার। কলমোগ্রফ থিওরাম। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আপনারা এই লেকচারটা একটু ভালো মতো গতদিন এবং আজকেরটা এই দুটাকে মার্চ করে একটু দেখবেন কয়েকবার, বেশ আজকেরটা কয়েকবার। এটার উপরে পুরো ডিপ লার্নিং দাঁড়িয়ে আছে আমি বলছি। ঠিক আছে, এটা বুঝতে পারলে আপনার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। যেমন বলি যে আপনার এখানে আপনি ইনপুট লেয়ার কটা ইউজ করবেন, আউটপুট কটা ইউজ করবেন আপনি বলে দিবেন, কিন্তু আপনি কেন বলছেন, কিসের জন্য বলছেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে তো প্রবলেম, তাই না? জি সেই স্যার। বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলো যেন মাথার মধ্যে ঘুরে আর কি। তো এখন আরেকটা বিষয়, আমাদের আজকে হিডেন লেয়ারের, সরি, আমাদের এই লেয়ার, এই ফিগারটা একটু দেখেন, ফিগারটা খুব সুন্দর। যখন আমরা একটা নোড ইউজ করছিলাম, একটা আউটপুট লেয়ার, একটা নোড আর একটা লেয়ারে, তখন তো শুধু আউটপুট লেয়ার ছিল, তাই না? একটা লেয়ার ছিল আউটপুট লেয়ার। কি জি বোঝা স্যার। যাচ্ছে? জি স্যার। কি হতো, এই যে ধরেন যে এই দুইটা এ এ একই গ্রুপের মেম্বার, বি বি একই গ্রুপের মেম্বার, হয় এই যে একদিক থেকে আসছে, সেপারেট ঠিক মতো হচ্ছে না। হচ্ছে না না। স্যার যখন আপনি দুইটা লেয়ার ইউজ করলেন, টু লেয়ার, এখন কিন্তু সেপারেট হয়। এটা কিন্তু রিজন হলো। এটা তো হলো না স্যার। কেন হলো তো? পুরা হয় সেটা নাই। কেন? প্রিন্টেশন এ তো স্যার হলো না স্যার, এ তো স্যার দুই প্রান্তে চলে গেল স্যার। এই রিজনের বাইরে গেলে এ, আর ভিতরে থাকলে বি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার ঠিক। আর যখন আপনি তিন লেয়ার ইউজ করছেন, এই যে হিডেন ওয়ান, হিডেন টু, আউটপুট, তখন প্রত্যেকটাকে একদম আলাদা আলাদা ভাবে সে, প্রিসাইজলি আমাকে ডিফাইন করে দিছে। প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ডিফাইন হবে। এইখানে ফিগারটা একটু দেখেন, এই যে এইটা একটু দেখেন, নেক্সট ক্লাসের মাধ্যমে দেখাচ্ছি। দেখেন একটার মধ্যে আরেকটা কিন্তু ঢুকে যাচ্ছে, এই যে ফুললি সেপারেট হচ্ছে না। এখানে কিন্তু, এখানেও ফুললি হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এখানে দেখেন এই যে তিনটা যখন তৈরি করলাম আরবিটারি রিজন, একেবারে তিনটাকে আলাদা ভাবে। অ্যাডজাস্ট হয়ে গেছে। হম, কি বোঝা যায় এবার? জি স্যার। জি স্যার। এই বিষয়টা যেখানে লেখা আছে আমি যেটা বললাম, এই যে অ্যাক্টিভ লেয়ার, মানে এটা হচ্ছে ইনপুট লেয়ার। হিডেন, হিডেন থেকে কি বের হচ্ছে দেখেন তো, এই যে লাইন, লাইন বের হচ্ছে। তারপর এখান থেকে কি বের হচ্ছে? কনভেক্স রিজিয়ন। কনভেক্স রিজন। এখান থেকে কি বের হচ্ছে? আরবিটারি রিজন। সেম। স্যার মানুষের তাহলে কি অসংখ্য লেয়ার ব্রেন? 100 কোটি স্যার, মেবি স্যার তো বলছিলেন মেবি স্যার। ওটা তো নিউরনের সংখ্যা। নিউটনের বাস্তব রূপদানের জন্যই আজকে এই যে এই চ্যাপ্টারটা মেবি আমাদেরকে আমরা শিখতেছি। হ্যাঁ বলেন। মানে স্যার জিজ্ঞেস করতেছিলাম মানুষের কি তাহলে লেয়ার অসংখ্য? হিউম্যান ব্রেনের মধ্যে কিভাবে ক্যালকুলেশন হয় কেউ জানে না, তো অ্যালগরিদম তো আমরা জানি না। বললাম না সেদিন যে হচ্ছে হিউম্যান ব্রেনের মধ্যে নিউরন আমরা জানি, ফিজিক্যাল স্ট্রাকচার গুলো জানি, কিন্তু সেগুলোর মধ্যে অ্যালগরিদম কিভাবে দেওয়া আছে সেটা তো আমরা জানি না। আমরা তো এতক্ষণ অ্যালগরিদম নিয়ে আলোচনা করলাম, স্ট্রাকচারের সাথে অ্যালগরিদম কিভাবে চলবে। স্যার বলেন। আমার একটা অনুধাবন হচ্ছে, এটা হচ্ছে গিয়ে মানে মানে মানুষের ব্রেনের যে নিউরন, এটা এফপিজিএ মডেল আকারে চলে আর কি। হম হম। টেকনোলজি আছে না, এফপিজিএ টেকনোলজি, ওই টেকনোলজির আকারে চলে আমার যেটা মানে অনুধাবন আর কি। এই একদিন ক্লাস টাস করে সব মিলে আর কি। আরো সামনে আছে, করেন, কি আইডিয়া আসে দেখা যাক। এই হচ্ছে মোটামুটি এখানকার আমাদের মাল্টিলেয়ার পারসেপট্রন যতখানি বোঝা দরকার সেটা আমরা বললাম। একটা জিনিস গতদিন আমরা, আমি বলতে ভুলে গেছিলাম, পরে মনে হয়েছে আমার এটা বলা দরকার ছিল, এটা লাগবে, এটা একটু বলি। এটা গত লেকচারে, এইটা দেখেন, আমরা গতদিন তো এইটা এটা করলাম, তাই না? মনে আছে অ্যাডাপ্টরেটের ক্ষেত্রে সিঙ্গেল নোডের জন্য এই যে ইফ কারেক্ট
তাহলে নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট। আর যদি কম থাকে তাহলে বাড়াইতে হবে যে যোগ করে, আর যদি বেশি থাকে তাহলে কমাইতে হবে বিয়োগ করে, তাই তো? এটা মনে আছে? জি স্যার। এখানে একটু চেঞ্জ আসছে, দেখেন আরেকটা মডিফাইড ভার্সন, এই যে আরেকটা মডিফাইড ভার্সন, কিছুই না, ইটাটা কি আসলে? মানের ভিতর সব ভ্যালু নেওয়ার জন্য। না, ইটাটা কি দেখেন, যে আমরা কি করছিলাম, নেক্সট টাইমের ওয়েট হচ্ছে কারেন্ট টাইমের ওয়েট প্লাস ইনপুট। এবার ইনপুটের সাথে ইটা গুণ করা হচ্ছে। এটার নাম ইটা কি? হচ্ছে ইটা না ইটা, থিটা স্যার? এটা 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 থিটা নাই, ইটা, এটা এটা হলো ইটা। এটা হচ্ছে, আমি এখানে এন দিয়ে লিখলাম, হ্যাঁ এখানে সিম্বল আনাটা মুশকিল। এটা হচ্ছে গেইন টার্ম। আচ্ছা এটাকে কেটে নিয়ে চলে আসি। দেখেন এখানে এই যে ইটা, এটা হচ্ছে গেইন টার্ম। এখানে সিম্বল আনাটা কঠিন, এখানে কোনো সিম্বলের ফর্মুলা নাই। ইটা হচ্ছে এখানে আসলে আলটিমেটলি গেইন টার্ম। এটা হলো গেইন টার্ম। এই গেইন টার্মের কাজ কি? এই গেইন টার্মের ভ্যালু কি হতে পারে? 0 থেকে 1 এর মধ্যে। 1 এর মধ্যে। স্যার 0 থেকে 1 এর মধ্যে নাকি 0 আর 1 ইনক্লুড করবে? 0 1 ইনক্লুড করবে না, 0 থেকে 1, 0 থেকে বড়, 1 থেকে ছোট। এখানে যদি গুণ করেন আসলে কি ঘটবে বলেন তো? আমরা কি করছিলাম, ওয়েটের সাথে সরাসরি ইনপুটটা গুণ করছিলাম। এবার কিন্তু ইনপুট গুণ হবে না সরাসরি, ইনপুটের একটা পার্সেন্টেজ গুণ হবে। ধরেন আপনি ইটার ভ্যালু রাখলেন হচ্ছে 0.3, আর ইনপুট আছে হচ্ছে 1, কত আসবে? 0.3। যদি আপনি 0.7 রাখেন ইন্টু 1, কত আসবে? 0.7। 0.7। তার মানে আপনি যদি একটু চিন্তা করেন, দেখেন আপনি ধরেন একটা রিমোট এরিয়ায় আছেন, আপনি শহরে যাবেন, আপনি জীবনে কোনোদিন শহরে যান নাই। আপনি এখন যদি ভুল পথে আপনি পা দেন, ফর এক্সাম্পল আপনি ভুল দিকে যাচ্ছেন, আপনি যদি দ্রুত যান কি হবে আলটিমেটলি? আবার কিন্তু ব্যাক করে আসল দিকে ফিরে আসতে হবে, তাই তো? জি স্যার। ধরেন আপনার এইটা হচ্ছে, আপনি এইখানে আছেন এখন, আপনার সিটি হচ্ছে এইখানে, আপনি নতুন, এই জায়গা চেনেন না, আপনি ভুল করে এদিকে যাওয়া শুরু করলেন। এখন আপনি যে ভুল করে এদিকে যাওয়া মানে কি, আপনার ওয়েটটা, ইনপুটটা ওয়েটের সাথে যোগ করছেন বেশি অথবা বিয়োগ করছেন বেশি, তাই তো? আচ্ছা তাহলেও মানে খুব বেশি পার্থক্য করবে না, অল্প পার্থক্যে গিয়ে না দেখবেন। না না, থামেন, ওটা না। এটা হচ্ছে যে আপনি যদি খুব দ্রুত যান, দ্রুত যাওয়া মানে কি, এই যে 0.7, মানে এটার ভ্যালুটা বেশি হওয়া। আর বেশি। যদি আপনি কম যান তাহলে কি হবে, ধীরে ধীরে। তার মানে এটা দিয়ে কন্ট্রোল করতে পারছেন যে আপনি দ্রুত যাবেন না আস্তে যাবেন। কি বোঝা যায়? গতদিনে আমরা এটা বলেছিলাম যে নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস ইনপুট। ইনপুটের সাথে আমরা একটা টার্ম ইটা গুণ করছি, ইটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে। যদি ইটার ভ্যালু কম হয় তাহলে স্টেপ গুলা কম হবে, খরগোশের মতো, কচ্ছপের মতো। আর যদি হচ্ছে ইটার ভ্যালু বেশি হয় তাহলে খরগোশের মতো দৌড়াবে। তার মানে কি, কি বোঝা যাচ্ছে? দ্রুত যাবেন, আর কম হলে কমের দিকে যাবেন। এখন এটা কি ক্লিয়ার কিনা সেটাকে বলেন। স্যার এটা কি প্রসেস টাইমটা কম লাগবে নাকি স্যার? এটা কি কি কম লাগবে? আপনি ওইটা বাদ দেন, আগে যেটা বলি সেটা শুনেন। এটা কি ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার, এটা বুঝতে পারছি ভ্যালু স্যার। কম বেশি হলে স্পিডও কম বেশি হবে, এতটুকু বুঝছি। ডেফিনেটলি স্পিড কম বেশি হবে। এখন চিন্তা করেন, প্রবলেম যদি সহজ হয়,
আপনি যদি মোটামুটি চিন্তা করতে পারেন যে এদিকেই বাজার আছে বা আপনি শহর আছে, আপনি রিমোট এরিয়ায় থাকে, তাহলে চিন্তা করবেন ঠিক আছে আমি দ্রুতই যাই, এটার ভ্যালু বেশি দেওয়াই ভালো, তাই না? দ্রুত যেতে পারবেন। জি স্যার। জি স্যার। তার মানে পথ প্রবলেম সাপেক্ষে। যদি সহজ হয় তাহলে এটার ভ্যালু বেশি দেওয়াই বেটার। কিন্তু প্রবলেম যদি কমপ্লেক্স হয়, আপনার কোনো আইডিয়া নাই কোন দিকে কি আছে, হুম। আপনি যদি দ্রুত যান তাহলে কিন্তু একইভাবে আপনাকে কিন্তু ব্যাক ট্র্যাক করে ফিরে আসতে হবে, তার মানে সময় কিন্তু আরো বেশি লাগবে। কষ্ট বেড়ে তার যাবে। মানে জি হ্যাঁ, কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে এটার ভ্যালু কম দেওয়াই ভালো, আর যদি স্যার। সহজ প্রবলেম হয় তাহলে এটার ভ্যালু বেশি দিতে হবে। বেশি। আচ্ছা। ক্লিয়ার? জি স্যার। স্যার কম দিলে কি মানে কি করে ও আলটিমেটলি ব্যাক প্রপাগেশনের আপনি সাথে সম্পর্ক আপনি আছে? আপনি গতদিনের না, ব্যাক প্রপোর্শনের সাথে সম্পর্ক আছে, আমরা ওই পর্যন্ত যাচ্ছি না। এটা হলো ব্যাক ব্যাক প্রপোর্শনেও এই জিনিস আছে, কিন্তু আমরা তো ইকুয়েশনের মধ্যে যাইনি। আপনি গতদিনের লেকচারটা দেখেন তাহলে এটা ক্লিয়ার হবে। গতদিনের লেকচারটা দেখে এটা ক্লিয়ার করে, কারণ এটা ওই যে আমাদের ওয়েট অ্যাডাপ্টেশনের বিষয় ছিল, ঠিক আছে? এটার ভ্যালু বেশি দিলে স্টেপ বেশি হবে, মানে দ্রুত যাবে, মানে জাম্পের লেভেলই বেশি হবে। ধরেন আপনি হাঁটছেন, আপনি ধাপটা অনেক জোরে দিলেন, অনেক দূরে, আর যদি হচ্ছে আপনি কম দেন তাহলে ধীরে ধীরে হাঁটবেন, গুটি গুটি পায়ে হাঁটছেন। তো যদি আপনার প্রবলেম সহজ হয় আপনি এটার ভ্যালু বেশি দিবেন, আর যদি প্রবলেম জটিল হয় তাহলে এটার ভ্যালু কম দিবেন। মানে এটার ভ্যালু আমি কম দিলে কি আমার প্রিসিশন বেড়ে যাবে ক্যালকুলেশনে? এটার ভ্যালু কম দিলে আপনার সূক্ষ্ম সূক্ষ্ম ডিসিশন মানে হ্যাঁ ধীরে ধীরে যাবে, মানে কচ্ছপের গতিতে যদি যায় তাহলে সময় বেশি লাগবে না, জি জি। অবস্থা হচ্ছে ওটাই। তো যদি কমপ্লেক্স প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এটার ভ্যালু কমিয়ে দেওয়া হয়, আর যদি প্রবলেম আপনার হচ্ছে বেশি জটিল না হয় তখন আমি কমাই ইজি দিতে পারেন। ক্যালকুলেশন দিয়ে মানে বেশি মানে সূক্ষ্ম ইতে যাব না, ক্যালকুলেশনে যাব না, তাই তো? না, যদি আপনার প্রবলেম সহজ হয় তাহলে আপনি হচ্ছে এটার ভ্যালু বাড়িয়ে দিয়ে দেখতে পারেন, আর যদি জটিল হয় তাহলে এটার ভ্যালু কমিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আমরা করব, আপাতত ধারণা দিলাম। এখানে হচ্ছে আমি একটা নাম দিলাম গেইন টার্ম, এগুলো আপনাদের দিয়ে দেবো। এই হচ্ছে মোটামুটি আমাদের নিউরাল নেটওয়ার্কের যে বেসিক গুলো জানানোর দরকার ছিল সেগুলো আমি জানালাম। ঠিক আছে, আমাদের এই মডিউলটা কিন্তু শেষ হলো আজকে। আমাদের যে মডিউল একটু বের করি, আমাদের যে মডিউলটা ছিল এই যে মডিউল 7, সরি মডিউল 7, হ্যাঁ মডিউল 7, এই মডিউল 7 এর এই যে মডিউল 7 এর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড নিউরাল নেটওয়ার্ক, এটার জন্য যা যা দরকার ছিল আমরা সেটা বলেছি। এখন এটা আপনারা দেখবেন, আজকে সব ডকুমেন্ট দিয়ে দেবো, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই পরীক্ষার জন্য নাকি? জি স্যার দিয়ে দেন। অ্যাসাইনমেন্ট দিই যেন মোটামুটি ভাবে কভার হয়। আজকেরটা তো মোটামুটি বুঝছেন, আমি অ্যাসাইনমেন্টটা গত দিনের উপরে দিতে চাচ্ছি। গত দিনেরটা আসলে ইম্পর্টেন্ট, খুবই, এটাও ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট যেগুলো পড়ানো হয়েছে, যেগুলো একেবারে না বললে না আপনাদেরকে সেগুলো বলেছি আমি। তো আমাদের মডিউল এক্সামের একটা কোশ্চিন আপনাদের ক্লাসরুমে আপলোড, দেখেন আপলোড করে দিলাম, এটা ঠিকঠাক করতে হবে, একটু পড়েন। একটা পারসেপট্রন কিভাবে কাজ করে সেটাই তো লিখবো, তাই হুম না স্যার? হুম হুম আমি একটু বলে দিচ্ছি, দেখেন কি করে কিভাবে করবেন এটা। দেখেন, সাপোজ we want to simulate a biological neuron into machine, এটা গত দিনের লেকচার অনেকটা, হ্যাঁ। Your work is to develop a model where
we can get the output of simulated neuron for a real life problem. গত দিনের প্রবলেমটাও কিন্তু রিয়েল লাইফ প্রবলেমই ছিল। ফাইনালি রাইট এ টেকনিক্যাল রিপোর্ট হুইচ উইল কভার দ্য ফলোইং। জাস্ট হচ্ছে গতদিন আমরা যেটা দেখালাম একটা সিঙ্গেল নিউরনের উপরে কিভাবে আমরা কাজ করতে পারি, পুরো অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে সেটাই লিখতে হবে। প্রথমে প্রবলেম ডেফিনেশন, প্রবলেমটা কি, প্রবলেম নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা। গতদিন কিন্তু একটা প্রবলেমের উপরে আমরা বেস করে কাজ শুরু করেছিলাম। মেথোডোলজি অফ দ্য সলিউশন, আপনি কোন মেথডটা ইউজ করবেন, মানে তার সিস্টেমটা কি হবে, সলিউশনটা কি হবে, তার মেথড। অ্যালগোরিদম যেটা চালাবেন সেই অ্যালগোরিদমের স্টেপ গুলা কি। তারপরে আপনি প্রিডিক্টেড আউটপুট, মানে অ্যাকচুয়ালি আউটপুটটা কি পাচ্ছেন আর ডিজায়ার্ড আউটপুটের সাথে কম্পেয়ার করে কি হচ্ছে। প্রিডিক্টেড আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট, ডিজায়ার্ড আউটপুট কম্পেয়ার করা, তারপরে অ্যাকুরেসি ক্যালকুলেট করা, তারপরে হচ্ছে ওই মডেলের লিমিটেশনসটা কি। গতদিন লেকচারটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কি কঠিন হয়ে গেল? কবে নাগাদ জমা দিবেন বলেন? আজকে তো হলো 22 তারিখ, কবে দেবো বলেন এটা? হ্যালো, স্যার বুধবারের দিন অথবা শুক্রবারের দিন, এই 2 দিনের মধ্যে। শুক্রবার দিয়ে দিলাম 27 তারিখ। স্যার ঠিক আছে, শনিবারে দিয়ে দেন স্যার, স্যার লাস্ট একটা রিকোয়েস্ট। বলেন বলেন। না স্যার, ওই যে বললো তো শনিবার স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দিলাম, অসুবিধা নেই। আমি একটাও বন্ধ করিনি কিন্তু, আপনারা জমা দেন দ্রুত। শনিবার না, 28, 29, 28 ঠিক আছে। এটা একটা রিপোর্ট আকারে জমা দেবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের নিউরাল নেটওয়ার্কের। এই লেকচার গুলো একটু ভালো মতো দেখেন যতটা পারা যায়। এই দুইটা লেকচার কিন্তু মানে এত সহজে আসলে নিউরাল নেটওয়ার্ক বোঝানো খুব কঠিন। আমাদের সামনের ডিপ লার্নিং এর জন্য যেটা লাগবে আমি শুধুমাত্র সেইটাই বুঝিয়েছি। আর আজকের ক্লাসের যেগুলা ম্যাটেরিয়াল আছে, আমরা ছবি টবি অনেকগুলোই এখানে করেছি, সেগুলো সবই অ্যালগরিদমিক স্টেপ সহ সবই মোটামুটি ভিডিও সহ দিয়ে দেবো। ঠিক আছে, বলেন কোনো কোয়েরি থাকলে, নাহলে শেষ করবো আজকে আমরা। স্যার ডিপ লার্নিং এর ক্লাস কবে শুরু করবেন? পরশুদিন হতে পারে। ওকে স্যার। এটার সাথে এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সাথে ক্লাসের সম্পর্ক নেই। ওটা জমা দিতে থাকেন, আমরা ক্লাস করতে পারি। আমরা পরশুদিন ক্লাস করবো 24 তারিখ 2টার সময় ডিপ লার্নিং শুরু করবো। না স্যার, মানে জিজ্ঞেস করতেছিলাম যদি এই 2 ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে। করবেন আজকে 24 তারিখে, এর এই জন্য। 24 তারিখে করবেন পরশুদিন। ওকে স্যার। 24 তারিখে করবেন, অসুবিধা নাই। আমরা 24 তারিখে ডিপ লার্নিং শুরু করবো। ঠিক আছে, পরশুদিন 2টার সময় চলে আসেন, আমরা ক্লাস করছি। কালকে অফ থাকবে, পরশুদিন 2টায়। ঠিক আছে, ওকে স্যার। ওকে, আমরা তাহলে শেষ করলাম আজকে। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম।